আমরা হেডিং দেই। আজকের আলোচ্য টপিক হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি এবং পরিমিতির আমরা যতটুকু টানতে পারি, কারণ পরের ক্লাসে আবার পরিমিতি আছে। পরিমিতির সাথে ঘন জ্যামিতি যুক্ত হয়। কি যুক্ত হয়? ঘন জ্যামিতি। তো আমরা দুইটাকেই কোলাবরেট করে শিখবো ইনশাআল্লাহ। আশা করা যায় যে আজকের ক্লাস করার পর আমাদের ত্রিকোণমিতি বলি বা পরিমিতি বলি, এই দুইটার উপর বেসিক আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা সবাই একটু খাতা কলম বের করি। খাতা কলম বের করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আর যারা অনলাইনে আছে, আমার কলিজার ভাই কলিজার বোন, সবাই আমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবো যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যারা জুমে ঠিক সময়ে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবেন না, পরবর্তীতে আমরা রেকর্ড আপলোড করে দিই, রেকর্ড করে নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা সবাই সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। তবে ফার্স্ট অফ অল, ত্রিকোণমিতির বেসিক গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা লিখি, উপরে হেডিং দেই ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। এবার লিখি টাইপ 1। টাইপ 1-এ আমরা আলোচনা করব ত্রিকোণমিতির সূত্র। অর্থাৎ ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র রয়েছে, যে সূত্রগুলো থেকে হরহামেশাই প্রাইমারি, নিবন্ধন বা 10 থেকে 20 গ্রেডে প্রশ্ন আসে। বিশেষ করে কখনো যদি আপনারা নিবন্ধন পরীক্ষা দিতে যান কলেজ পর্যায়ে। কোন পর্যায়ে? কলেজ পর্যায়ে। এই কলেজ পর্যায়ে ত্রিকোণমিতি থেকে সবসময় প্রশ্ন ধরে। তবে প্রাইমারিতে একটু কম ধরার চেষ্টা করে। প্রাইমারিতে কম ধরার চেষ্টা করলেও প্রাইমারিতেও আসে। আমরা একটু পরে যখন রেফারেন্স দেখবো কোশ্চেনের, তখন আমরা বুঝতে পারবো যে না, আসলে ত্রিকোণমিতি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেসিক্যালি অনেকেই ভাবি যে না, ত্রিকোণমিতি অধ্যায় হয়তো বা আমাদের জবের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এটা ভুল ধারণা বা ভুল কনসেপ্ট। শুধু তাই না, যদি ভবিষ্যতে কখনো আপনারা 10 থেকে 20 গ্রেডের লিখিত পরীক্ষা দিতে যান, অথবা আপনারা বিসিএস লিখিত পরীক্ষা দিতে যান, বিসিএস লিখিততে কখনোই ত্রিকোণমিতি থেকে প্রশ্ন মিস করে না। নট ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকেও প্রশ্ন আসে, পরিমিতি থেকেও প্রশ্ন আসে। সো আমরা আমাদের বেসিক গুলোকে এমন ভাবে জানার চেষ্টা করব, যাতে করে এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমরা কোলাবরেট করতে পারি বা আমরা অ্যান্সার করতে পারি। আমরা কি কথা বুঝতে পারছি? তাহলে ত্রিকোণমিতিক সূত্র মনে রাখার কৌশলগুলো আমরা শিখবো। দেখেন, ত্রিকোণমিতিতে মোটামুটি অ্যারাউন্ড প্রায় 30টার মতো সূত্র রয়েছে, সব মিলিয়ে যদি আমরা ধরি। তো এতগুলো সূত্র মনে রাখা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, কারণ আমরা হর হামেশা এই জিনিসগুলোকে মুখস্থ করি। কি করি? মুখস্থ। তো মুখস্থ করলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে কিন্তু মুখস্থ জিনিসটা মনে থাকে না। সো মনে রাখার জন্য বা মনে থাকার জন্য আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। কি অবলম্বন করতে হবে? কৌশল অবলম্বন করতে হবে। আমরা কৌশলে জিনিসটা শিখবো ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা। এই জুমের রেকর্ড ক্লাস তো সাথে সাথে আপলোড করা হয়। সোহাগ সাহেব, জুমের ক্লাস, সোহাগ সাহেব, সোহাগ সাহেব, জুমের ক্লাসগুলো যখন জুমের ক্লাস শেষ হবে, আবার বলতেছি, জুমের ক্লাসগুলো যখন শেষ হবে, জুমের ক্লাস, সাথে সাথে রেকর্ডটা আপলোড করে দিবা। ওই যে অনেকে বলে যে জুমের ক্লাস পায় না। ও, সাথে সাথে আপলোড দেওয়া হয়? তা আপলোড দেওয়ার পর আপলোড হয়ে গেলে আবার লিঙ্কটা দিয়ে দিবা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে। যারা পান না তাদের ক্ষেত্রে আমি কৌশল বলে দিচ্ছি। ক্লাসটা শেষ হওয়ার পরে আমাদের আপলোডিং প্রসেসিং চলে। আপলোড হওয়ার পর আপনারা হচ্ছে ওই লিঙ্কটা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, আপনারা ওখান থেকে আবার দেখে নিতে পারবেন। আর বর্তমানে হচ্ছে জুমে ক্লাস না নিলেও বিপদ। কেন জানেন? ফেসবুক কি আইন করছে? আপনি সিক্রেট গ্রুপে ডিরেক্ট লাইভ নিবেন। লাইভ নেওয়ার পর ওটা 1 মাস পরে অটো কেটে দিবে, ডিলিট করে দিবে। তো 1 মাস পরে যদি অটো ডিলিট হয়ে যায়, তাহলে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব নাই।
কিন্তু আমরা জুমে নেওয়ার কারণে ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে আপলোড হওয়ার কারণে আবার এই ক্লাসটা ডিলেট, আপলোডেড ক্লাস ডিলেট হবে না। কিন্তু কেউ যদি লাইভ ক্লাস নেয় বা লাইভ কোনো ভার্সন করে, এটা সর্বোচ্চ কয় মাস থাকবে? 1 মাস। এটার মেয়াদ বেঁধে দিচ্ছে তারা 1 মাস। 1 মাস পরে আর ওই ভিডিও থাকবে না। তো আপনারা লাকি, কারণ জুমে না নিয়ে ফেসবুক গ্রুপে নিলে আপনাদেরই লস। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের আলোচনায় চলে আসি। তো দেখেন, ত্রিকোণমিতিক সূত্রগুলো মনে রাখার জন্য আমরা মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে এসে আমরা আমাদের সবার মুখের স্ট্রাকচার দিয়ে সকল সূত্রগুলোকে অবজারভেশন করার চেষ্টা করব। কিসের স্ট্রাকচার? মুখের স্ট্রাকচার। অর্থাৎ আমরা একটা মৌখিক স্ট্রাকচার দিয়ে সবকিছুকে জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। ভাইয়া, মৌখিক স্ট্রাকচার দিয়ে কিভাবে জানা যায়? হ্যাঁ, জানা যায়। আমাদের এই মুখের স্ট্রাকচারের মধ্যে আমরা ত্রিকোণমিতির একটা ভার্সন তৈরি করতে পারি, আর এই ভার্সনটাকে জাস্ট ঘুরলে আমরা সব ধরনের সূত্র এখানে তৈরি করে ফেলতে পারি। কিভাবে সম্ভব? দেখেন, আমরা আমাদের বাম পাশের বাম কানকে চিন্তা করব। এই যে বাম পাশের যে বাম কান আছে, ধরেন আমি এই কানের একটা পজিশন এখানে আঁকলাম। এই কানের এই পজিশনটাকে আমরা বলবো ট্যান থেটা। কি বলবো? ট্যান থেটা। তো আমরা এটাকে ট্যান থেটা লিখলাম। কি লিখলাম? ট্যান থেটা। এরপরে বাম পাশের বাম কান বরাবর ঠিক কোণাকুনি একটা চোখ আছে কিনা বলেন? আমাদের এই চোখের অবস্থানটা ঠিক এই জায়গায়। তো আমরা চোখের এই অবস্থানে রাখবো সাইন থেটা। কি রাখবো? সাইন থেটা। ঠিক এই চোখের সমান্তরালে আরো একটা চোখ আছে না আমাদের, এই চোখে আমরা রাখবো কস থেটা। কি রাখবো? কস থেটা। এই তিনটার অবস্থান যদি আপনার হয়ে যায় তাহলে আর কোনো কাজ নেই। এই তিনটার বিপরীত অবস্থানে শুধুমাত্র এদের বিপরীত মানগুলো বসাই দিবেন। দেখেন, আমার এই কানের বামের কানের ঠিক বিপরীতে আরেকটা কান আছে না? তাহলে এই কানটার অবস্থান এই চোখের ঠিক এই এই পজিশনে। এই পজিশনে এটা যদি ট্যান হয় তাহলে এটা অটো কি হয়ে যাবে? কট থেটা হয়ে যাবে। কি হয়ে যাবে? কট থেটা হয়ে যাবে। তাহলে ট্যানের বিপরীতে কট। এবার আসেন, এখানে যদি সাইন থাকে, ঠিক সাইনের নাকের কোণাকুনি বরাবর এই জায়গার একটা অবস্থান পাচ্ছি আমরা থুতনির মধ্যে। তো এই অবস্থানে আমরা সাইনের বিপরীত অবস্থানটা বসাবো কসেক। কি বসাবো? কসেক। তাহলে এই বরাবর আমাদের কসেক থেটা চলে আসবে। কি আসবে? কসেক থেটা, কারণ এই যে কোণাকুনি। আবার কসের বিপরীতে এই জায়গায়, এই জায়গায় কি চলে আসবে বলেন? সেক থেটা চলে আসবে। এই যে কসের বিপরীতে এই বরাবর কি দিলাম? সেক থেটা। তা আমরা একটু পরে আবার মুখের স্ট্রাকচারে বসায়া মুখ দিয়েই সূত্রটাকে অবজারভেশন করার চেষ্টা করব। তা আপাত দৃষ্টিতে আমরা চিত্রটা এঁকে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে। কিসের সুবিধার্থে? বোঝার সুবিধার্থে, যাতে করে আর কখনোই আমাদের কি না লাগে, মনে না হারায়। তো এটাই একটা মুখের স্ট্রাকচার। তাহলে এটা আমার ডান বাম পাশের কান, এই দুইটা আমার চোখ, এরপরে কোনাকুনিটা আমার ডান পাশের কান, এরপরে সাইনের বিপরীতে কসেক, কসের বিপরীতে সেক। তো এদেরকে যদি আমরা অবস্থানগত ভাবে ঠিক এভাবে মিলিয়ে দেই, তো মিলিয়ে দিলে দেখবেন যে এটা ওয়ান কাইন্ডস অফ একটা ষড়ভুজ হয়। কি হয়? ষড়ভুজ হয়। তো আমাদের মুখের স্ট্রাকচারটাও কোনো না কোনো ভাবে একটু ষড়ভুজের মতোই। কিসের মতো? ষড়ভুজের মতো। আমরা কি কথা বুঝতে পারছি? আমরা যদি একটু মিলাই নিই, তো আমাদের মুখের স্ট্রাকচারটাও কিছুটা ষড়ভুজের মতো। যদিও আমরা দেখতে মনে করি যে আমার মুখ তো গোল, কিন্তু জিনিসটা কিছুটা হলেও কিসের মতো? ষড়ভুজের মতো। কানের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, কার সাপেক্ষে? কানের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তো আমাদের এই ষড়ভুজটাই আমাদের সকল সূত্র বলে দিবে, অথবা আমাদের এই মুখের স্ট্রাকচারটাই আমাদের সকল সূত্র বলে দিবে। ভাইয়া, কিভাবে বলে দিবে আমরা একটু জানার চেষ্টা করি। যারা অনলাইনে আছি, আমার কলিজার ভাই কলিজার বোন, একটু চিত্রটা এঁকে ফেলবো। চিত্রটা আঁকার পর আমরা যে কাজটা করব, খুব মনোযোগ দেব। দেখেন, আমরা ট্যান থেটা থেকে জার্নি শুরু করব। ট্যান থেটা থেকে জার্নি শুরু করব বলতে আমি বোঝাচ্ছি যে আপনি ট্যান থেটা থেকে জার্নি শুরু করবেন। ট্যানের পরে ঘড়ির কাঁটার দিকের কথা চিন্তা করবেন। দেখেন, যে পাশে সাইন কস আছে এটা কিন্তু ঘড়ির কাঁটার দিক। এটা কি দিক? ঘড়ির কাঁটা কিন্তু এভাবেই ঘোরে। ঘড়ির কাঁটা এভাবেই ঘোরে। যারা অনলাইনে দেখতেছেন তারা একটু বিপরীত দেখতেছেন, কারণ অনলাইনে জিনিসগুলো একটু বিপরীতে দেখা যায়। তো ঘড়ির কাঁটার দিকটা আপনারা যেভাবে চিত্র আঁকছেন, সাইন ট্যান সাইন কস, এই দিকটা কিন্তু ঘড়ির কাঁটার দিক। আপনার খাতার মধ্যে আঁকলে আপনি খাতা থেকে বুঝতে পারবেন। এবং ঘড়ির কাঁটার বিপরীত পাশ দিয়েও ঘুরেও কিন্তু আবার সূত্র তৈরি করা যায়। তো ঘড়ির পাশ দিয়ে যদি আপনি ঘুরেন, বা ঘড়ি যে পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে যদি আপনি চিন্তা করেন, দেখেন ট্যানের পরে কে আছে? সাইন। সো ট্যানের পরে আপনি যদি ট্যান থেটার সূত্র আবিষ্কার করতে চান, তাহলে ট্যান থেটা সমান সমান ট্যানের পরে রয়েছে সাইন, যার কারণে এই সাইনটা চলে যাবে লবে। কোথায় চলে যাবে? লবে। এরপরে দেখেন সাইনের পরে কি আছে? কস। এই কসটা চলে আসবে হরে। এই কসটা চলে আসবে কোথায়? হরে। তাহলে 1 নম্বর সূত্র আমার আবিষ্কার হয়ে গেল। এবার 2 নম্বরে চলে যাই। ট্যান তো আমি অলরেডি তৈরি করে ফেলছি। তাহলে ট্যানের পরে কে আছে বলেন? সাইন।
এবার আমি বাম পাশে রাখবো সাইন থেটা। তাহলে এই সাইন থেটাকে আমরা আবার বলতে পারি, সাইনের পরে কে আছে বলেন, কস। তাহলে উপরে আমরা বলতে পারি এটাকে কস থেটা। এবার বলেন কসের পরে কে আছে, কট। তাহলে এটা হরে চলে আসবে আমাদের কট থেটা। হরে কি চলে আসবে, কট থেটা। একই স্টাইলে দেখেন পরে কে আছে, কস থেটা। তাহলে 3 নম্বরে কি চলে আসবে বলেন, কস থেটা। কস থেটার পরে কে আছে বলেন, কট থেটা। তাহলে উপরে কট থেটা, আর নিচে কি চলে আসবে বলেন, কসেক থেটা। নিচে কি চলে আসবে, কসেক থেটা। তাহলে আমরা এখানে কসেক থেটা বলতে পারি। এরপরে 4 নম্বরে আমরা বলতে পারি, 4 নম্বরে আমরা বলতে পারি কট থেটা। বলেন কট থেটা সমান কি বলা যায়, কট থেটাও সমান বলা যায় কসেক থেটা ভাগ সেক থেটা। অর্থাৎ যাকে আমরা টার্গেট করব তারপরে যাকে পাবো তাকে বসাবো লবে। তাকে বসাবো কবে, কোথায়, লবে। আর তারপরে যাকে পাবো তাকে বসাবো কোথায়, হরে। তো আমরা কট থেটার পরে পাচ্ছি কসেক থেটা, এই জন্য এটা যাচ্ছে লবে। এটা কোথায় যাচ্ছে, লবে। আর হরে কে আসতেছে বলেন, সেক থেটা, সেক থেটা। তাহলে 5 নাম্বার ফর্মুলায় যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কসেক থেটা সমান আমরা কি বলতে পারি তাহলে বলেন, আমরা বলতে পারি হ্যাঁ কসেক থেটা সমান সমান সেক থেটা ভাগ ট্যান থেটা। তাহলে উপরে যাবে সেক থেটা, আর নিচে আসবে কি বলেন, ট্যান থেটা। এরপরে 6 নাম্বার ফর্মুলা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেক থেটা সমান সমান আমরা কি বলতে পারি বলেন, সেক থেটা সমান সমান আমরা বলতে পারি ট্যান থেটা ভাগ সাইন থেটা। তাহলে উপরে যাবে ট্যান থেটা, আর নিচে কি চলে আসবে বলেন, সাইন থেটা। কি চলে আসবে, সাইন থেটা। এই যে 6টা ফর্মুলা পাইলেন, এই 6টা ফর্মুলাকে আমরা কিন্তু অনেকগুলো ফর্মুলা পাইলাম এরকম, যে যাদেরকে মডিফাই করে অ্যান্সার বের করতে হয়, যাদেরকে মডিফাই করে অ্যান্সার। যেমন আপনি যদি কট এবং কসেক কে মডিফাই করেন কস থেটা পাবেন। আপনি যদি কস এবং কট কে মডিফাই করেন কি পাবেন, সাইন থেটা পাবেন। যেমন আপনি ধরেন মুখস্থ বিদ্যার মতো করে প্রমাণ করতে যাচ্ছেন যে এটা আসলে রাইট না রং, দেখেন একটু প্রমাণ করেন। আপনাকে প্রশ্ন করলো যে কস থেটা ভাগ কট থেটা, কট থেটা ইকুয়াল হোয়াট, এটা আপনাকে প্রশ্ন করলো। এটা আপনাকে কি করলো, প্রশ্ন করলো। তাহলে বলেন উপরে কি আছে, কস থেটা। তাহলে উপরে কস থেটা দেন, নিচে কি আছে, কট থেটা। বলেন মুখস্থ যদি আপনি এখানে বসাইতে চান, কট থেটা সমান সমান আমরা জানি কস থেটা ভাগ সাইন থেটা, কস থেটা ভাগ সাইন থেটা। তাহলে নিচে হবে কস থেটা, আর এর নিচে আবার কি হবে বলেন, সাইন থেটা। তাহলে একটু জিনিস দেখেন, এই কস থেটাকে যদি আমরা লবে রাখি, এই ভাগটাকে গুণ করে দিলে সাইন থেটা কোথায় চলে যাবে, উপরে। আর কস থেটা কোথায় চলে আসবে, কারণ কস কস কাটা থাকে কি, সাইন থেটা। এই জন্য বলা হয় সাইন থেটা ইকুয়াল কস থেটা ভাগ কট থেটা। কথা কি বুঝতে পারছে? তাহলে অনেকগুলো সূত্র আমরা পাইলাম যাদেরকে প্রতিপাদন করে বের করা দরকার, আমাদেরকে এখন প্রতিপাদন আর করার কোনো প্রয়োজন নাই। আমরা ডিরেক্ট প্রতিপাদন ছাড়াও বের করতে পারবো। কথা কি বুঝতে পারছি? তাহলে পারবো ইনশাল্লাহ এই 6টা। এই 6টা আমাদের সবার লেখা শেষ। যারা অনলাইনে আছে আমার কলিজার ভাই কলিজার বোন, একটু দ্রুত এঁকে ফেলি। তাহলে আমি আবারও বলতেছি, জাস্ট 10 থেকে যাত্রা শুরু করব। 10-এর পরে যাকে পাবো তাকে দিব লবে, পরে যাকে পাবো তাকে দিব হরে। এরপর সাইন শুরু করলে কস যাবে লবে, কট আসবে হরে। কস দিয়ে শুরু করলে কট যাবে লবে, কসেক আসবে হরে। কট দিয়ে শুরু করলে কসেক যাবে লবে, সেক আসবে হরে। কসেক দিয়ে শুরু করলে সেক যাবে লবে, টেন যাবে হরে। সেক দিয়ে শুরু করলে টেন যাবে লবে, সাইন আসবে হরে। আবার ওই একই ঘুরবে, একই প্যাটার্নে ঘুরবে, কোনো তারতম্য ঘটবে না। তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরে কয়টা পাইলাম বলেন, 6টা পাইলাম। কয়টা পাইলাম, 6টা পাইলাম। আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের এই 6টা শেষ। এবার আসেন, এই 6টার পরে আমরা যদি বিপরীত পাশ দিয়ে আরো 6টাকে আবিষ্কার করতে চাই, হ্যাঁ আমরা সেটাও পারবো। কিভাবে দেখেন, কলিজার ভাই কলিজার বোন, আমি আবারও ট্যান থেটা থেকেই যাত্রা শুরু করব। কোত্থেকে যাত্রা শুরু করব, ট্যান থেটা থেকে। এবার গেছি ঘড়ির কাঁটার দিকে, এবার আসবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা, এবার যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসি, তাহলে একটু জিনিস চিন্তা করেন। এই দেখেন, তাহলে লবে কে যাবে, সেক। ঘড়ির কাঁটার বিপরীত দিকেও প্রথমে যাকে পাবো তাকে আমরা লবে বসাবো। তাকে আমরা কোথায় বসাবো, লবে বসাবো। আর পরে যে থাকবে তাকে আমরা কোথায় বসাবো, হরে বসাবো। তাহলে কসেক থেটাটা কোথায় চলে আসবে বলেন, কসেক থেটাটা নিচে চলে আসবে। 2 নম্বরে চলে আসেন। 2 নম্বরে এবার সেক থেটা সমান সমান, তাহলে আমরা কি বলতে পারি বলেন, সেক থেটা সমান সমান আমরা বলতে পারি কসেক থেটা ভাগ কট থেটা। তাহলে আমরা উপরে বলতে পারি কসেক থেটা,
আর নিচে বলতে পারি কট থেটা। কি বলতে পারি? কট থেটা। 3 নম্বর ফর্মুলায় আমরা কি বলতে পারি? কসেক থেটা সমান কি বলা যায় বলেন? হ্যাঁ, কসেক থেটা সমান বলা যায় কট থেটা। এই যে কট থেটাটা আগে, এই জন্য লবে, পরে আছে কস থেটা, এই জন্য কস থেটাটা হচ্ছে হরে। এগুলাকে মডিফাই করে দেখবেন এই মানগুলোই আসবে, এই মানগুলোই আসবে। আর আমরা মুখস্থ করার মতে এই যে এটাও মুখস্থ করছিলাম, তারপরে হচ্ছে এই যে 4 নম্বরটা আমরা মুখস্থ করছিলাম। কিরকম? আমরা মুখস্থ করছিলাম সারা জীবন কট থেটা সমান সমান কস থেটা ভাগ সাইন থেটা, মনে পড়ে? এটা আমরা মুখস্থ করছিলাম। তো যাই হোক, কট থেটা সমান সমান প্রথমে আছে কস, এই জন্য কস যাবে লবে, এরপরে আছে সাইন, সাইনটা আসবে কোথায়? হরে। তাহলে কট থেটা সমান সমান সাইন থেটা ভাগ কস থেটা, কস থেটা ভাগ সাইন থেটা, কস থেটা ভাগ সাইন থেটা। 5 নম্বরে চলে আসি। তাহলে কস থেটা সমান সমান আমরা কি বলতে পারি বলেন? কস থেটা সমান সমান সাইন থেটা ভাগ ট্যান থেটা। দেখেন এখানে সাইন থেটা এবং ট্যান থেটাকে যদি আপনি মডিফাই করেন, মডিফাই করলে কি পাবেন বলেন তো? কস থেটাই পাবেন। কি পাবেন? কস থেটাই পাবেন, কারণ এই যে উপরে সাইন থেটা, নিচেরটাও সাইন থেটা ভাগ কস থেটা। তা সাইন সাইন একই হওয়ার কারণে সাইন সাইন বাদ যাবে, থাকবে কি? কস থেটা। 6 নম্বরে আসেন। 6 নম্বরে গিয়ে আমরা সাইন থেটা সমান সমান কি বলতে পারি বলেন? সাইন থেটা সমান সমান আমরা বলতে পারি ট্যান থেটা ভাগ সেক থেটা। তাইলে আমরা বলতে পারি ট্যান থেটা ভাগ কি? সেক থেটা, সেক থেটা। তাহলে এখানেও পাইলাম আমরা 6টা। তাহলে দেখেন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পাইলাম 6টা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পাইলাম 6টা। তাহলে 6 6 কয়টা হইলো বলেন? 12টা হয়ে গেল। কয়টা হয়ে গেল? 12টা হয়ে গেল। বলেন লেখা শেষ কিনা? একটু ঝটপট লিখে নেন। ঘড়ির কাঁটার বিপরীত দিকে 6টাও লিখে নেন। যারা অনলাইনে আছি লেখা শেষ হওয়ার সাথে সাথে লিখবো ডান। লেখা শেষ হওয়ার সাথে সাথে আমরা কি লিখবো? ডান লিখবো। ক্লিয়ার? শেষ? তাহলে আমরা সামনে আগাই। দেখেন আমরা যদি সামনের দিকে আগাই তাহলে যে ব্যাপারটা কেমন দেখায়, আমরা বাম দিয়ে গেলাম 6টা পাইলাম, ডান দিয়ে গেলাম 6টা পাইলাম। এবার আমরা আরো একটা জিনিস, আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা যখন বিপরীত করব। দেখেন তো, ট্যান থেকে কটে গেলাম, কটে গেলাম, সাইন থেকে কসেকে গেলাম, কস থেকে সেকে আসলাম। দেখেন তো মাঝামাঝি একটা অবস্থান পাচ্ছে কিনা? এই অবস্থানটা হচ্ছে আমার নাকের অবস্থান। কার অবস্থান? নাকটা ঠিক মাঝামাঝি অবস্থানে আছে। এই দেখেন, ট্যান কট, মাঝে নাক, সাইন কসেক, মাঝখানে গিয়ে নাক, কস সেক, মাঝখানে গিয়ে নাক। তাহলে দেখেন এই নাকের মধ্যে রাখবেন 1। নাক কয়টা আপনাদের? না 2টা 3টা? তাহলে একটা থাকলে এখানে 1 দেন। নাক কয়টা? একটা। এবার আমরা একের অনুপাতিক সূত্রগুলো জানার চেষ্টা করব। কার সূত্র? একের অনুপাতিক সূত্র। দেখেন এই একের অনুপাতিক সূত্র আমরা 6টা পেয়ে যাব। কিভাবে? আমরা ট্যান থেকেই যাত্রা শুরু করলাম। ধরেন ট্যান থেটা সমান, বলেন ট্যান থেটার পর নাকে আগে কে আছে? 1। নাকের পরে কে আছে? কট। তাহলে 1 ভাগ কট থেটা। প্রথমে যাকে পাবো তাকে লবে দিব। তাইলে আমরা ট্যান থেটা সমান সমান 1 ভাগ কি বলতে পারি বলেন তো? কট থেটা। কি বলতে পারি? এই যে ট্যান থেটা সমান সমান 1 ভাগ কট থেটা। আবার যদি আপনি কট থেটা সমান বলতে চান, বিপরীত পাশ দিয়ে যদি আসতে চান, আসা যায় না? কট থেটা সমান কি? 1 ভাগ ট্যান থেটা। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি 1 ভাগ ট্যান থেটা। এবার দেখেন 3 নম্বরে যদি আমরা চলে যাই, সাইন থেটা সমান সমান কি বলা যায়? 1 ভাগ কসেক থেটা। গুড। তাহলে আমরা এখানে বলতে পারি সাইন থেটা সমান সমান 1 ভাগ কসেক থেটা, কসেক থেটা। 4 নম্বরে আবার আমরা কসেক থেটা সমান কি বলতে পারি বলেন তো? 1 ভাগ সাইন থেটা, 1 ভাগ সাইন থেটা। কস থেটা সমান সমান কি বলা যায়? 1 ভাগ সেক থেটা। তাহলে কস থেটা সমান সমান 1 ভাগ সেক থেটা। তাহলে সেক থেটা সমান কি বলা যায় বলেন? 1 ভাগ কস থেটা। তাহলে এখানেও আমাদের 6টা শেষ। এখানে আমরা 1 এর অনুপাতিক 6টা সূত্র শিখলাম। ত্রিকোণমিতিতে 1 এর অনুপাতিক এই 6টা সূত্রই আছে, এর বাইরে কোনো সূত্র নাই। ক্লিয়ার? তাহলে এখানে আমরা পাইলাম 6টা, এখানে আমরা পাইলাম 6টা। আচ্ছা, এই জায়গাটা আবার বলবো, আবার বলতেছি। আমি বললাম যে এদেরকে বিপরীত পাশ দিয়ে যদি আমরা মিলাই দেই, মিলাই দিলে ঠিক মাঝামাঝি একটা অবস্থান পাই, এটাকে আমরা বলি নাক। এটাকে আমরা কি বলি? নাক বলি।
তো এটা যদি নাক হয়ে থাকে তাহলে এই যে টেন, টেন থেটা সমান সমান ওয়ান, নাক কয়টা একটা, এই জন্য নাকি ওয়ান রাখছি। টেন থেটা সমান সমান ওয়ান ভাগ কট থেটা, কট থেটা সমান সমান ওয়ান ভাগ টেন থেটা, সাইন থেটা সমান সমান ওয়ান ভাগ কসেক থেটা, কসেক থেটা সমান সমান ওয়ান ভাগ সাইন থেটা, কস থেটা সমান সমান ওয়ান ভাগ সেক থেটা, সেক থেটা সমান সমান ওয়ান ভাগ কস থেটা। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে ওয়ানের অনুপাতিক 6টা সূত্র একই স্টাইলে জানতে পারলাম। এখানে আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে বর্গের সূত্র। কিসের সূত্র? বর্গের সূত্র। এই বর্গের সূত্র জানলে আমাদের মোটামুটি এই ত্রিকোণমিতিক সূত্রতে আর কোনো ঝামেলা আপাতত থাকবে না। তো আমরা এবার দেখবো বর্গের সূত্রগুলো কিভাবে মনে রাখতে হয়। আমরা এতটুকু লিখলে সবাই ডান লিখবো, কমেন্টে আমরা একটু ডান লিখবো যে ভাইয়া লেখা শেষ। ওকে, সবাই ডান লিখেছেন, মাশাআল্লাহ। তাহলে ওয়ানের অনুপাতিক সূত্র শেষ। তাহলে আমরা এখানে টোটাল কয়টা শিখলাম বলেন? 3 6 18টা। কয়টা শিখলাম? 18টা সূত্র কিন্তু আমরা শিখে গেলাম। এবার আসেন আমরা বর্গের সূত্রগুলো যদি শিখতে চাই, বর্গের সূত্রগুলোতে মনে রাখবেন দুই চোখ নাক নিচ থেকে উপর। কি মনে রাখবেন? দুই চোখ নাক। তাহলে আমরা আগের 3টা ফরম্যাট একটু মুখের স্ট্রাকচার দিয়ে মিলাই আসি, যাদের কাছে একটু কঠিন মনে হয়েছে তারা একটু মিলাই নেই। দেখেন, আমরা বাম পাশের কান দিয়ে শুরু করলাম। টেন থেটা সমান সমান সাইন থেটা ভাগ কস থেটা, সাইন থেটা সমান সমান কস থেটা ভাগ কট থেটা, কস থেটা সমান সমান কট থেটা ভাগ কসেক থেটা, কারণ এই যে সাইনের বিপরীতে কসেক। কট থেটা সমান সমান কসেক থেটা ভাগ সেক থেটা, কসেক থেটা সমান সমান সেক থেটা ভাগ টেন থেটা, সেক থেটা সমান সমান টেন থেটা ভাগ সাইন থেটা। একবার সূক্ষ্মভাবে খালি মাথায় বসাই নেবেন, তাহলে জীবনেও হারাবে না। আবার দেখেন, টেন থেটা সমান সমান সেক থেটা ভাগ কসেক থেটা, সেক থেটা সমান সমান কসেক থেটা ভাগ কট থেটা, কারণ এই যে টেনের বিপরীতে কট। তাহলে কসেক থেটা সমান সমান কট থেটা ভাগ কস থেটা, কট থেটা সমান সমান কস থেটা ভাগ সাইন থেটা, কস থেটা সমান সমান সাইন থেটা ভাগ টেন থেটা, সাইন থেটা সমান সমান টেন থেটা ভাগ সেক থেটা। এই যে 6 6 কয়টা গেল? 12টা গেল। এবার নাকে ওয়ান রাখলাম। তাইলে টেন থেটা সমান সমান ওয়ান ভাগ কট থেটা, কট থেটা সমান সমান ওয়ান ভাগ টেন থেটা, সাইন থেটা সমান সমান ওয়ান ভাগ কসেক থেটা, কসেক থেটা সমান সমান ওয়ান ভাগ সাইন থেটা, কস থেটা সমান সমান ওয়ান ভাগ সেক থেটা, সেক থেটা সমান সমান ওয়ান ভাগ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে আমরা 3 6 18টা শিখলাম। আমার কথা হচ্ছে মুখস্থ না করে আমরা একটু কৌশল অবলম্বন করবো, কারণ মুখস্থ করলে অনেক সময় পরীক্ষায় মনে থাকে না, আর মনে না থাকাটাই স্বাভাবিক। এই জন্য আমরা টেকনিক অবলম্বন করব। কি অবলম্বন করব? টেকনিক অবলম্বন করব। আচ্ছা, যাদের বোর্ড দেখতে সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের নেটওয়ার্ক সমস্যা, আপনারা স্লো হয়ে গিয়েছেন, আপনাদের নেটের পাওয়ার বাড়িয়ে দেন, কারণ জুমের মধ্যে একটু পাওয়ার বেশি লাগে। ঠিক আছে? কম পাওয়ার যুক্ত মোবাইল বা ডিভাইস গুলো লোডিং নেওয়া শুরু করে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের কাজে চলে আসি। তো আমি বললাম যে বর্গের সূত্রগুলো আমরা দুই চোখ এবং নাক, দেখেন দুই চোখের মধ্যে কি আছে? সাইন আর কস। নাকে কে আছে? ওয়ান। তো দুই চোখ এবং নাক দেখেন তো সমান্তরালে না? সমান্তরালে থাকার কারণে এখানে যে বর্গের ফর্মুলাটা তৈরি হয় সেটা হয় সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইকুয়াল কি ওয়ান। এখান থেকে আরো 3টা ফর্মুলা তৈরি হয়। কিভাবে বলেন তো? এখান থেকে আবার আমরা বলতে পারি যে সাইন স্কয়ার থেটা ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কয়ার থেটা। আবার আমরা 3 নম্বরে বলতে পারি যে কস স্কয়ার থেটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কয়ার থেটা। একইভাবে বর্গে এভাবে 3টা 3টা করে তৈরি করা যায়। কিন্তু পরের বর্গগুলো কি দেখেন? পরের বর্গগুলো নিচ থেকে উপর বলছি না? তাহলে থুতনি থেকে উপরে উঠবেন, থুতনি থেকে উপরে উঠবেন। বাম পাশের থুতনিতে ছিল কি বলেন তো? সেক, আর উপরে ছিল টেন। আর ডান পাশের থুতনিতে কি ছিল বলেন তো? কসেক আর কট। কসেক আর, এই দেখেন, এই যে কসেক আর কট, সেক আর টেন। এই যে নিচ থেকে উপরে উঠবো, নিচ থেকে কোথায় উঠবো? উপরে উঠবো। এবার আসে, ধরেন আমি আপনাকে বললাম এটা একটা মার্কার, এই মার্কারটাকে আমি যদি নিচে ছাইড়ে দেই তাহলে অভিকর্ষ ত্বরণের কারণে সে কোন দিকে পড়বে বলেন তো? নিচের দিকে পড়বে। তো কোনো ভরযুক্ত জিনিস আমরা যখন উপর থেকে ছেড়ে দেই তখন সে নিচে আসে। কার কারণে? অভিকর্ষ ত্বরণের কারণে। কিসের কারণে? অভিকর্ষ ত্বরণের কারণে। বা পৃথিবীর একটা আকর্ষণ টান আছে, এই টানের কারণে ভরযুক্ত যত জিনিস, পৃথিবী বলে আসো তুমি আমার বুকে আসো। এখন ধরেন আমি পৃথিবীর বুকে ফালাইতে না চাই যদি বলি যে না তুমি বিপরীতে যাও, তাহলে আমি কি করলাম? এটা বিপরীতে কাজ করলাম। আমি যখন বিপরীতে কাজ করলাম তখন আমি নেগেটিভ কাজ করলাম না পজিটিভ কাজ করলাম? নেগেটিভ কাজ করলাম। ন্যাচারাল নিয়ম হচ্ছে কোনো ভরযুক্ত জিনিস পৃথিবীর বুকে আসবে, কিন্তু আমি পৃথিবীর বুকে দিতে না চেয়ে উপর দিকে দিচ্ছি।
তার মানে বিপরীতে দিচ্ছি, তাহলে নেগেটিভ কাজ করতেছি। সো এখানেও দেখেন, নিচ থেকে উপরে মানে নেগেটিভ, নিচ থেকে উপরে মানে কি নেগেটিভ। ক্লিয়ার? তাহলে আমরা নিচ থেকে উপরে প্রথমে কাকে পাচ্ছি বলেন? হ্যাঁ, আমরা পাচ্ছি কসেক। তাইলে কসেক স্কয়ার থেটা মাইনাস কি বলবো বলেন, কট স্কয়ার থেটা। কট স্কয়ার থেটা ইকুয়াল কি 1। বলেন তো কেন মাইনাস ব্যবহার করলাম? হ্যাঁ, নিচ থেকে উপরে যাওয়ার কারণে। এখানেও আমরা সায়েন্স ব্যবহার করছি, যদিও টেকনিক, তারপরেও আমরা সায়েন্স দিয়ে জিনিসটাকে মনে রাখার চেষ্টা করলাম যে নিচ থেকে উপরে যাওয়ার কারণে মাঝখানে আমরা কি ব্যবহার করলাম, মাইনাস। যেমন এখানে সমান্তরালে থাকার কারণে দুইটার মাঝখানে আমরা কি ব্যবহার করছি, প্লাস। ভাই সমান্তরালে তো আর এখানে কোনো প্লাস মাইনাস হয় না, ডিরেক্টলি আমরা প্লাসই বলতে পারি। কিন্তু নিচ থেকে উপরে গেলেই নেগেটিভ কাজ হয়, সেক্ষেত্রে আমরা মাইনাস বলতে পারি। কথা বুঝতে পারছি? সেম ভাবে দেখেন, এখানেও যদি আমি নিচ থেকে উপরে যাই, তাহলে এখানেও আমরা কি বলতে পারি বলেন তো? এখানেও আমরা বলতে পারি সেক স্কয়ার থেটা মাইনাস টেন স্কয়ার থেটা। টেন স্কয়ার থেটা ইকুয়াল কি বলেন, ইকুয়াল 1। আবার দেখেন, এটাকে কিন্তু আবার তিনটা ফর্মুলায় পরিণত করা যায়, এটাকে আবার তিনটা ফর্মুলায় পরিণত করা যায়। তো আমি না দিলাম, এটা আপনারা বাসায় নিজেই করতে পারবেন। এখন বামের জিনিস ডানে, ডানের জিনিস বামে নিয়ে আসবেন। তাহলে দেখেন, এখানেও অ্যারাউন্ড ধরা যায় যে আমরা 3 3 9টা সূত্র শিখলাম। কয়টা? কারণ প্রতিটা বর্গের সাথে আরো তিনটা, আরো দুটা করে তৈরি হয়, মোট মিলে তিনটা। তাহলে 3 3 কয়টা, 9টা। তাহলে এখানে পাইলাম 9টা, আগে পাইলাম 18টা। 18 আর 9 কত, 27টা জিনিস কিন্তু আমাদের শেষ। সোনার বাংলাদেশ। তাহলে এখানে আর সূত্র নিয়ে আর কোনো ঝামেলা থাকলো না। তাহলে জাস্ট মুখের স্ট্রাকচারের সাথে বাসায় বা এখন নিজেরে আমরা সুন্দরভাবে সূক্ষ্মভাবে একবার অবজারভেশন করব, দেখবো যে আমরা মুখের স্ট্রাকচারটাকে ষড়ভুজে পরিণত করে ফেলতে পারবো। যারা খাতায় ষড়ভুজটা আঁকছি, বাসায় গিয়ে এই ষড়ভুজটাই মুখের মধ্যে একবার এঁকে ফেলবো। জাস্ট একবার দুইবার হয়তো বা রিয়েলাইজ করতে হতে পারে, এর থেকে বেশি কিছু না কিন্তু। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মুখস্থ করার থেকে সহজ না। কারণ মুখস্থ করলে জিনিসটা অস্থায়ী। আপনি 10 দিন রিভিশন দিবেন না, 11তম দিনে বলবে আমি কদু, আমি লাউ। মানে লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে কি লব। ওলট পালট হবে, বিকজ আপনি মুখস্থ করেছেন। মুখস্থ জিনিস থেকে আমরা একটু বের হয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, বর্গের সূত্র 5টা রে গাধা। বর্গের সূত্র এখান থেকে এই একটা থেকে আমি আরো 2টা বের করলাম, 3টা হইলো। আবার এটা থেকে কি বের করা যায় বলেন তো? আরো 3টা বের করা যায়। যেমন ধরেন, আপনি 5 নম্বরে লিখলেন কসেক স্কয়ার থেটা। কসেক স্কয়ার থেটা, তাহলে ইকুয়াল কি লেখা যায় বলেন তো? 1 প্লাস কট স্কয়ার থেটা। এরপরে কি লেখা যায় বলেন? 6 নম্বরে আপনি লিখতে পারেন না কট স্কয়ার থেটা। তাহলে কট স্কয়ার থেটা মাইনাসটাকে ডিরেক্ট কমন নিয়ে যদি আপনি ওই পাশে মান করেন, তাহলে কি হবে বলেন? এ পাশে আপনি মাইনাসটাকে ধরেন প্লাস করে দিলেন, তাহলে এ পাশে একটা মাইনাস চলে যাবে। তাহলে ওয়ানটা মাইনাসে চলে গেল, কসেকটা কিসে চলে গেল? কথা বুঝতে পারছি? তাহলে এখানে কি হয়ে যাবে বলেন? তখন উল্টা কাহিনী হয়ে যাবে। উল্টা কাহিনীটা হয়ে যাবে, অর্থাৎ হওয়ার কথা কট স্কয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস কসেক স্কয়ার থেটা, কিন্তু হয়ে যাবে কসেক স্কয়ার থেটা মাইনাস 1। কসেক স্কয়ার থেটা মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি কসেক স্কয়ার থেটা মাইনাস 1। আবার যদি আমরা এখানে লিখতে চাই, এটাকে আমি একটু ব্যাখ্যা করে বুঝাই দিই, নাহলে অনেকের মাথা ঘুরে আবার বমি বমি ভাব আসতে পারে। দেখেন, আমি বললাম যে এই মানটা থেকে আমি যদি মাইনাস কট স্কয়ার থেটা লিখতে চাই, তাহলে মাইনাস কট স্কয়ার থেটা ইকুয়াল কি বলা যায়? 1 মাইনাস কসেক স্কয়ার থেটা। তাহলে এই মাইনাসটাকে বাদ দিতে গেলে আরো একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস মানে যেটা প্লাস হয়ে যাবে। আর এখানে একটা মাইনাস কমন নিলে এটা -1 হয়ে যাবে, আর এটা প্লাস কসেক স্কয়ার থেটা হয়ে যাবে। মানে উভয় পাশে মাইনাস কমন নিয়ে পাই, কারণ এই মাইনাসটাকে ক্যান্সেল করতে হবে। তো উভয় পাশে মাইনাস যদি আপনি কমন নেন, তাহলে এটা মাইনাস মানে কি হয়ে যাবে বলেন? প্লাস হয়ে যাবে। তাহলে কট স্কয়ার থেটা ইকুয়াল, আর এই 1 এর সামনে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস থাকার কারণে মাইনাস মানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কসেক স্কয়ার থেটা -1, তখন হয়ে যাবে কট স্কয়ার থেটা ইকুয়াল কসেক স্কয়ার থেটা -1। তাহলে এখানে আমরা কয়টা পাইলাম? এই একটা থেকে আরো 2টা পাইলাম, পাইলাম কিনা বলেন? সেম ভাবে সেক স্কয়ার থেটা 7 নাম্বার দেখেন। তাহলে এখানে আমরা বলতে পারি সেক স্কয়ার থেটা মাইনাস কে টেন স্কয়ার থেটা ইকুয়াল কে 1। আবার 8 নম্বরে আমরা কি বলতে পারি? সেক স্কয়ার থেটা ইকুয়াল, এই -10 স্কয়ারটা অবশ্যই গেলে কি হয়ে যাবে? 1 প্লাস টেন স্কয়ার থেটা।
এবার যদি মাইনাস ট্যান স্কয়ার থেটাকে ডিরেক্ট আপনি ট্যান স্কয়ার লিখতে চান, তাহলে ট্যান স্কয়ার থেটা ইকুয়াল কি বলা যাবে বলেন? সেক স্কয়ার থেটা মাইনাস ওয়ান। সেক স্কয়ার থেটা মাইনাস ওয়ান। সেক স্কয়ার থেটা মাইনাস ওয়ান, ওই একই স্টাইলে আর কি। কথা বুঝতে পারছে? এখন যদি কেউ বামের জিনিস ডানে নিতে বা না পারেন, ডানের জিনিস বামে নিতে না পারেন, তাহলে ক্লাস টু তে ভর্তি হন আবার। সিম্পল লজিক। কেউ যদি বামের জিনিস ডানে, ডানের জিনিস বামে নিয়ে আসতে না পারেন এই বুইড়া বয়সেও, তাইলে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার? আমরা এতটুকু ক্লিয়ার? তাহলে এখানে আমরা নয়টা পাইলাম। কয়টা পাইলাম? নয়টা পাইলাম। কথা বুঝতে পারছি? এই যে কতবার বললাম যে কসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা কেন হবে, কেন ব্যাখ্যা দিলাম না? তাও একজন লেখছে যে কেন হইলো। আচ্ছা যাই হোক, ঝুমুর আক্তার আপু একটু মনোযোগ দেন। আমি বললাম যে কসেক কসেক থেটা আর কট থেটা এর নিচ থেকে উপরে যাওয়ার কারণে মাঝখানে মাইনাস হলো। আর এটা জাস্ট একটা মনে রাখার কৌশল। মনে রাখার কৌশল, নট মুখস্থ। আমরা বললাম যে মুখস্থ না করে আপনি কৌশল অবলম্বন করেন। এখানে তো আমি এমন এমন কিছু না যে আপনার কিভাবে তৈরি হলো, কেন হইলো, কি কারণে হইলো এটা যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে এই এক ত্রিকোণমিতি নিয়ে আমার মিনিমাম 30টা ক্লাস নেওয়া লাগবে। কয়টা? এক একটা সূত্রের প্রতিপাদন, উৎপত্তি ব্যাখ্যা করতে হবে। কিভাবে উৎপত্তি হইলো, কিভাবে বর্গ হইলো, কিভাবে এর বর্গটা আসলো। কথা বুঝতে পারছি? কিন্তু আবিষ্কারকের ক্লাস নিতে হবে, যে বেটারা যেমন আবিষ্কার করছে এবার আবিষ্কার দেখেন। ক্লিয়ার? কিন্তু আমরা এখন এমন একটা এজে আসছি, যে এজে আমাদের দরকার এখন জিনিসগুলো মনে রাখা। দরকার কি? মনে রাখা। জাস্ট মনে রাখার কৌশল অবলম্বন করেছি মাত্র আমরা, তাছাড়া আর অন্য কোনো কিছু না। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সবাই ক্লিয়ার? ওকে। যারা দুই একজন, যারা আমরা পরে আসছি, অনেকের হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে, আপনারা একটু রেকর্ড করে নেবেন। রেকর্ড করে নিলে আশা করি যে আর কখনোই সমস্যা হবে না। কারণ এত স্লোলি পড়িয়েছি এই 27টা ফর্মুলা, যা কল্পনা করার বাইরে। আপনারা আরেকবার রিপিট করে নিলেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশন নাই। এবার আসি টাইপ টু। সবাই আমরা লিখবো ত্রিকোণমিতিক টাইপ টু। এই টাইপ টু তে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিগ্রির মান মনে রাখার কৌশল শিখবো আমরা। ডিগ্রির মান মনে রাখার কৌশল। তো আমরা ডিগ্রির মান মনে রাখার কৌশল শিখবো। ওকে? যারা এক দুইজন আমরা একটু বুঝতে অসুবিধা হয়েছে, আমি আবারও বলতেছি, অনলাইনে যারা আছে, কলিজার ভাই কলিজার বোন, আপনারা হয়তোবা কোনো একটা জায়গায় মনোযোগটাকে অন্যদিকে দিয়েছেন, বা আপনাদের এক্স এক্স এর কাছে চলে গেছেন ভুলে রমজান মাসে। হ্যাঁ, যার কারণে দেখা গেছে যে স্কিপ্ট হয়ে গেছে। যাই হোক, এটা আরেকবার আপনারা রিপিট করবেন, রেকর্ড করবেন, এমনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আমরা একটু আমাদের কাজে চলে আসি। তা আমরা টাইপ টু তে কি শিখবো বলেন? ডিগ্রির মান মনে রাখার কৌশল। হর হামেশাই আমরা যখন আপনাকে বলি যে বলেন টেন 30 ডিগ্রির মান কত, বা বললাম সাইন 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান কত, সেক 30 ডিগ্রির মান কত, কসেক 30 ডিগ্রির মান কত, বা কট 60 ডিগ্রির মান কত, এই যখন আচমকা আমাকে কেউ একটা ডিগ্রির মান বলে, তখন আমরা রিয়েলাইজ করার চেষ্টা করি কি জানি পড়েছিলাম, এবং ব্রেইনকে হিট করার চেষ্টা করি, ব্রেইন তুমি বলো তো। তখন ব্রেইন বলে তুমি তো আমাকে মুখস্থ করেছিলে। ঠিক সকিনার মতো। কার মতো? মনে করেন এখান থেকে বের হইলাম, ওই যে সকিনারে পছন্দ হইলো। মনে করেন আমি সকিনা নামে এক মেয়ের পছন্দ করলাম, আর সারা জীবন 4 বছর ধরে শুধু জিকির করলাম আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা। 4 বছর পরে হঠাৎ করে সকিনা আমার সামনে এসে বাচ্চা আর স্বামী নিয়ে এসে বলতেছে কেমন আছো। আমি বলতেছি খুব ভালো। তোমার বাচ্চা ভালো আছে? ওর বাচ্চা তখন আমারে বলতেছে চাচ্চু ভালো আছো। তখন আর কি করব, চকলেট খাওয়ানো লাগতেছে চাচ্চুরে। তো ওই যে যেমন সকিনারে পাই নাই, না পাওয়ার পেছনে রিজন কি? ওই বাসায় শুধু আই লাভ ইউ সকিনা বলে জিকির করলে হবে? মুখস্থ করলে হবে? কি উচিত ছিল? সকিনারে যেমন পছন্দ হয়েছে, সকিনার পছন্দ গুলো দেখা উচিত ছিল, তারে ফুচকা খাওয়ানো উচিত ছিল, বা আদার্স এক্সেট্রা, সে যা যা পছন্দ করে তার পছন্দ মতো যদি আমি কাজ করতাম, তাহলে সকিনা আমার হলেও হতে পারতো। কিন্তু সকিনা আমার না, কারণ
কারণ সকিনাকে শুধু আমি জিকির করেছি, আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা। এই জন্য সকিনা আরেকজনের সাথে ঠিকই সংসার করে বাচ্চা পয়দা করে আমার সামনে হাজির হয়েছে। তো ঠিক ম্যাথ না, ম্যাথও ঠিক ওরকম। তুমি যদি ম্যাথের সূত্র মুখস্থ করো, সূত্র মুখস্থ করবা, ঠিক আছে, পরীক্ষার হলে ঢুকবা, ঢুকার পর ও বলবে তুমি তোমাকে মুখস্থ করেছো, কিছু খাওয়াও নাই, আমি কেমন দেখো নাই, তোমাকে আমি ধরা দিব কিভাবে? সূত্রও ঠিক আপনার সাথে একই প্যাটার্নে বিট্রয় করবে। এই জন্য নো মুখস্থ, মুখস্থ না করে জিনিসগুলোকে কৌশলগত ভাবে মনে রাখতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। এই পছন্দের মানুষের সাথে যদি কৌশল অবলম্বন কেউ না করে, পছন্দের মানুষ থাকে, আরেকজনের হাত ধরে ফ্রুত করে পালায় যায়। তো প্রতিটা ক্ষেত্রেই নট ম্যাথ, ওই সাধারণ বাস্তব জীবনে যেমন ঘটনাগুলো ঘটে, ভাই ম্যাথ মানেই বাস্তব। কারণ ম্যাথ আসছেই প্র্যাকটিক্যাল থেকে। ম্যাথ আসছে থেকে প্র্যাকটিক্যাল ভিউ থেকে, বুঝতে পারছি? ম্যাথ এমন না যে কেউ আবিষ্কার করে দিয়ে গেছে, ভাই আবিষ্কার বলতে কোনো কিছু না। আবিষ্কারটা আসছে প্র্যাকটিক্যাল, বাস্তবিক কিছু ব্যবহারিক সিস্টেম থেকে। এই ব্যবহারিক সিস্টেম গুলোকেই আমরা কি করি, ভালোভাবে ব্যবহারিক ভাবে না শিখে আমরা কি করি, মুখস্থ করি, ঠুটস্থ করি। আমরা বলি টেন থার্টা টেন টেন 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 1/√3 1/√3, ওরে বাপরে বাপ। আর পরীক্ষার হলে বানাই দিই 1/√3 শুধু √3। কথা কি বুঝতে পারছি? অথচ সিম্পল একটা জিনিস, এই জিনিসটাকে আমরা কি করি, অনেক কঠিন ভাবে জিনিসগুলোকে অবজারভেশন করার চেষ্টা করি। যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা ডিগ্রির মান মুখস্থ না করে আমরা এই ডিগ্রির মান মনে রাখবো ডান হাতের খেল দিয়ে। ডান হাতের খেল মনে রাখবেন যে ডিগ্রির মান মনে রাখা যায় ডান হাতের খেল দিয়ে। অর্থাৎ ডান হাত সবার আছে না, চিল নিয়ে গেছে? ডান হাত আছে। তো আপনার ডান হাত যেহেতু আপনার সাথে পরীক্ষার হল পর্যন্ত যাবে, তাহলে আপনি বুঝে গেছেন যে এই ডিগ্রির মান জানার জন্য বা বোঝার জন্য আপনাকে মুখস্থ করার প্রয়োজন নাই। আপনার ডান হাতের মধ্যে সব ডিগ্রি রয়েছে। কোন হাতের মধ্যে? ডান হাতের মধ্যে। ঠিক ডান হাতের এই যে বৃদ্ধাঙ্গুল যেটাকে দেখতেছেন, বৃদ্ধাঙ্গুল, হাতের সাদা অংশটা সামনে রাখেন, ঠিক এভাবে সাদা অংশ সামনে রাখেন, নট কালো অংশ। আর যে হাত দিয়ে খাওয়া দাওয়া করছেন সেহেরিতে, ওই হাতটা সামনে রাখেন, অন্য হাত না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে খাওয়া দাওয়া করছি আমরা কি হাত দিয়ে? ডান হাত দিয়ে। ডান হাতের ঠিক ঠিক সাদা তালা অংশটা সামনে রাখেন। এটা সামনে রাখার পর এই বৃদ্ধাঙ্গুলে দেখেন, বৃদ্ধাঙ্গুলে সাইন 0 ডিগ্রি কস 0 ডিগ্রি, এরপরের আঙ্গুলেই সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি, এরপরের আঙ্গুলেই সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি, এরপরের আঙ্গুলেই সাইন 60 ডিগ্রি কস 60 ডিগ্রি, এরপরের আঙ্গুলেই সাইন 90 ডিগ্রি কস 90 ডিগ্রি। তাহলে দেখেন তো ডিগ্রির মানটা ক্রমান্বয়ে মিলছে কিনা। 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। আবার বলতেছি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, 0 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, 60 ডিগ্রি 90 ডিগ্রি, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। ডিগ্রির মানগুলো মিলছে। এই ডিগ্রির মান মিলছে মানে আপনার ডিগ্রির মান এখানেই আছে। এই হাতের আঙ্গুলের সংখ্যাই আপনার ডিগ্রির মান বলে দিবে। হাতের আঙ্গুলের সংখ্যার পজিশনই আপনার ডিগ্রির মান বলে দিবে। জাস্ট কৌশলটা দেখেন। কৌশলটা হচ্ছে যে আপনি যদি এখানে সাইন 0 ডিগ্রি লেখেন, এরপরে যদি আপনি সাইন 30 ডিগ্রি লেখেন, এরপরে যদি আপনি সাইন 45 ডিগ্রি লেখেন, এরপরে যদি আপনি সাইন 60 ডিগ্রি লেখেন, এরপরে যদি আপনি সাইন 90 ডিগ্রি লেখেন, আবার এই পাশে যদি আমরা কস 0 ডিগ্রি লিখি, কস 30 ডিগ্রি লিখি, কস 45 ডিগ্রি লিখি, কস 60 ডিগ্রি লিখি, আর কস 90 ডিগ্রি লিখি, এই ডিগ্রির মান এই দুইটা যদি জানি আমরা, বাদ বাকি যত ডিগ্রির মান অটো বের হয়ে যায়। বের করার কৌশল আমি আপনাদের শেখাচ্ছি। ন্যানো সেকেন্ডে বের হয়ে যাবে, কয়েক ন্যানো সেকেন্ড। জাস্ট অবজারভেশন করবেন, অ্যান্সার বের হয়ে আসবে। কিভাবে দেখেন, শোনেন। সাইন বলুক বা কস বলুক, আপনি শুধুমাত্র মনে রাখবেন √2, √2। আর সাইনের ক্ষেত্রে রুটের এই জায়গায় ঘড়ির কাঁটার আঙ্গুল সংখ্যা, ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল, ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল মনে রাখবেন সাইনের ক্ষেত্রে। কারণ দেখেন সাইনের এস, এই সাইনের এস এর দিক কোন দিক বলেন তো? ঘড়ির কাঁটার দিক না? আর কসের সি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় না? বিপরীত দিকে যায়। কোন দিকে যায়? সি যখন লেখেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়। এই জন্য এখানেও মনে রাখবেন √2, কিন্তু রুটের এই জায়গায় ঘড়ির কাঁটার বিপরীত আঙ্গুল, ঘড়ির কাঁটার বিপরীত আঙ্গুল মানে বিপরীতের দিকের আঙ্গুলের সংখ্যা। জাস্ট লিখে দিলাম কেন, বোঝার সুবিধার্থে। একটু পরে একটা বলবো, বাকিগুলো আপনি নিজেই বের করতে পারবেন, আমার আর বের করার কোনো প্রয়োজন
হবে না। ইনিশিয়াল মোমেন্টে এখন আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে জিনিসটা, কিন্তু কয়েক সেকেন্ড পর আর কঠিন মনে হবে না। দেখেন কত সহজে এই জিনিসগুলো বের করে ফেলা যায়। আচ্ছা, একটু মনোযোগ দেই আমরা। আচ্ছা, একটু মনোযোগ দেই আমরা, সবাই মনোযোগ দেই, কলিজার ভাই কলিজার বোন, আমরা অন্যদিকে ফোকাস না করি, হ্যাঁ? আচ্ছা স্যার, ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চাচ্ছি, আমি পুরাতন অফলাইনে। আচ্ছা, ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও, এই নাম্বারে যোগাযোগ করো, যাও, তোমার নাম্বারও দিয়ে দিলাম, তুমি এই গ্রুপে ক্লাসই করো না। যেহেতু তুমি ফাউন্ডেশনে চলে যাবে, তোমার আবেগ চলে গেছে, তাহলে এখানে আসুকে এই কমেন্টটা করবা তুমি শেষে। ক্লাসের মাঝখানে যেহেতু তোমার আবেগ চলে গেছে ফাউন্ডেশনে, তাহলে 01901519501, এই 01-এ কল করো। এই 01-এ কল করে এখনই ফাউন্ডেশনে গিয়ে ফাউন্ডেশনে ক্লাস করো, একটু পরে ফাউন্ডেশনে ক্লাস হবে 11টায়। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা যদি sin 0 ডিগ্রি ধরি, sin 0 ডিগ্রি তাহলে কোথায় হয়? বৃদ্ধাঙ্গুলে। সবাই আবার হাতটা সামনে রাখে, এই বৃদ্ধাঙ্গুলে sin 0 ডিগ্রি। বলেন ঘড়ির কাঁটার দিক কি বৃদ্ধাঙ্গুলের নিচের দিক? বৃদ্ধাঙ্গুলের নিচের দিক। ডান হাতটা সামনে রাখেন, ডান হাত নিচের দিক, ঘড়ির কাঁটার দিক। তাহলে এই বৃদ্ধাঙ্গুলের নিচে কোন আঙ্গুল আছে? নাই। নাই মানে এই ফাঁকা জায়গা, এখানে শূন্য, নিচে টু। ভাই উপরে শূন্য মানে পুরোটা শূন্যই হয়ে গেল। উপরে শূন্য মানে পুরোটা কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। এবার এই জায়গায় cos 0 ডিগ্রি, দেখেন এই জায়গায় কি cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল, ঘড়ির কাঁটার বিপরীতে আঙ্গুল কয়টা আছে দেখেন তো? 4টা আছে। তাহলে এবার এই রুটের ফাঁকা জায়গায় কত বসাবেন? 4। √4/2, এই √4-কে আমরা 2 লিখতে পারি, নিচে 2 কাটলে কত? 1। তাহলে এই cos 0 ডিগ্রির মান কত হবে বলেন? 1 হবে। কত হবে? আবারও বলতেছে, cos 0 ডিগ্রি এখানে ঘড়ির কাঁটার বিপরীতে আঙ্গুল কয়টা? 4টা। কয়টা আঙ্গুল? 4টা। এই যে এই পাশে 4টা আঙ্গুল, কয়টা আঙ্গুল? 4টা। এই ফাঁকা জায়গায় 4 বসাইলাম, কারণ এই ফাঁকা জায়গায় শুধু আঙ্গুল সংখ্যা বসাবো। কি বসাবো? ইনিশিয়াল মোমেন্টও একটু কঠিন মনে হলে একটু পরে দেখবেন যে আঙ্গুল দিয়ে আপনি ন্যানো সেকেন্ডে বের করতেছেন। দেখবেন, 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 মাথা ঘুরাবেন, অ্যান্সার চলে আসবে। তাও তো মুখস্থ করা লাগতেছে না। কি করা লাগতেছে না? মুখস্থ করা লাগতেছে না, মুখস্থ থেকে বের হয়ে আসতেছেন। এবার বলেন, ধরেন আপনি এবার 30 ডিগ্রিতে চলে যাবেন। কোথায় চলে যাবেন? 30 ডিগ্রি। তো আমরা যদি 30 ডিগ্রিতে চলে যাই, তাহলে 30 ডিগ্রিতে দেখেন আমরা কিভাবে বের করব। খুব মনোযোগ দেই, দেখেন। তাহলে √2 sin 30 ডিগ্রি। ভাই 0 ডিগ্রি গেল, 30 ডিগ্রি, 30 ডিগ্রি এখানে ধরলে দেখেন তো ঘড়ি কাটার দিকে আঙ্গুল কাটা একটা। তাহলে রুটের ফাঁকা জায়গায় কি বসাবেন? ভাই √1 মানে তো 1ই, আর নিচে 2, তাহলে এটার মান কত বলেন? হাফ। এটার মান কত? হাফ। আবার বলতেছি, এখানে 30 ডিগ্রি, তাহলে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল কয়টা? একটা। একটা, তাহলে ফাঁকা জায়গায় বসান, রুটের ফাঁকা জায়গায় বসান। √1-কে আমরা কিভাবে বলতে পারি? 1ই বলতে পারি, আর নিচে 2, 1/2, 1/2। সেম এখানেই cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি যদি হয়, দেখেন বিপরীত দিকে আঙ্গুল কয়টা? 3টা। কয়টা আঙ্গুল? 3টা। তাহলে রুটের ফাঁকা জায়গায় এবার 3 বসান, নিচে 2, তাহলে ডিরেক্ট কি বসাই দিতে পারেন? √3/2, কারণ এটাকে ক্যালকুলেট করা যায় না। √3/2। ক্লিয়ার? এবার চলে যান, আমরা যদি 45 ডিগ্রিতে চলে যাই। কত ডিগ্রি? 45 ডিগ্রি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। এই 45 ডিগ্রির ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল কয়টা? ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল কয়টা? তাহলে যে কোনো একটা মান বের করলে এমনি পারা যায়। এখান থেকে এই জন্য একটা প্রশ্ন করে আপনাকে, যে সাইন এবং কসের ক্ষেত্রে কত ডিগ্রির মান একই হয়? 45 ডিগ্রির মান। কত ডিগ্রির মান? 45 ডিগ্রির মান একই হয়। কেন একই হয় তা আমরা ব্যাখ্যা দেখি। এখানে যদি 45 ডিগ্রি ধরি, ঘড়ির কাঁটার দিকে কয়টা আঙ্গুল? 2টা। তাহলে রুটের ফাঁকা জায়গা একবার কি বসাবেন? 2। আচ্ছা, এতটুকু কি আপনারা একটু ক্যালকুলেশন করতে পারেন না? √2 আর নিচে 2, একটা সিঙ্গেল 2-কে কয়টা রুট বলা যায় বলেন তো? রুট রুট কাটা, তাহলে কি 1/√2, 1 ভাগ। এটা যারা এখনো বোঝেন নাই তাদেরকে আমি বলি, একটা সিঙ্গেল 2-কে 2টা √2 বলা যায়। আবার 2টা √2 মিলে একটা সিঙ্গেল 2 হয়। কারণ আমরা যখন √2 এর ওপর স্কয়ার বলি, তখন এই যে দেখেন ঘটনাটা কি ঘটে, √2 এর ওপর স্কয়ার, তার মানে 2টা √2। এটা মানে হচ্ছে এই রুটের মান কিন্তু হাফ। রুটের মান কত? এবার 2 এর ওপর একটা বর্গ আছে, স্কয়ার আছে, গুণন, এই রুট মানে হচ্ছে হাফ। এই হাফ হাফ কাটা যায়, তখন এটার মান কত হয়? 2 হয়। এই জন্য একটা সিঙ্গেল সংখ্যাকে 2টা রুট বলা যায়। একটা সিঙ্গেল পূর্ণ সংখ্যাকে কয়টা রুট বলা যায়? 2টা রুট বলা যায়। আবার 2টা রুটকে একটা সিঙ্গেল পূর্ণ সংখ্যা বলা যায়, এখান থেকে প্রমাণ পাইলাম। ক্লিয়ার? সূচকের নিয়ম অনুসারে একটা রুটের মান হচ্ছে হাফ। রুটের মান কত? হাফ। তাইলে এখন দেখেন,
আমার কলিজার ভাই কলিজার বোন, একটু মনোযোগ দেই আমরা। একটু মনোযোগ দেই। এটা যদি 1/√2 হয়, তাহলে এটারও মান কত হবে বলেন? 1/√2, কারণ বিপরীত দিকে আঙ্গুল কয়টা? দুইটা, এই জন্য 1/√2, 1 ভাগ। এবার চলে যান 60 ডিগ্রিতে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে গেলে ঘড়ির কাঁটার দিকে এবার আঙ্গুল দেখেন কয়টা? তিনটা। তাহলে এবার রুটের ফাঁকা জায়গায় কি বসাবেন এপাশে? হ্যাঁ, √3/2। তাহলে এটা হবে √3/2। এই তো এখন মাথায় ঢুকে গেছে। এখন দেখেন, এখানে 60 ডিগ্রি কসের ক্ষেত্রে ধরলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল আছে কয়টা? একটা। তাহলে এবার রুটের ফাঁকা জায়গায় কি বসাবেন বলেন? এক বসাবেন। তাহলে এটার মান কত বলেন? হাফ। তাহলে 60 ডিগ্রির মান কত? হাফ। ক্লিয়ার? এরপরে আসেন 90 ডিগ্রি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রির ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল কয়টা? চারটা। তাহলে এবার রুটের ফাঁকা জায়গায় কত বসাবেন? 4/2। তাহলে 2/2 কাটলে কত? এক। তাহলে 90 ডিগ্রির মান কত? 1। ক্লিয়ার? এবার আসেন cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি যদি ধরেন, ঘড়ির কাঁটার বিপরীতে কোনো আঙ্গুল আছে? নাই। কার আঙ্গুলের নিচে কোনো আঙ্গুল নাই। নাই মানে এটাকে জিরো বানাই দিলে এটার মানও কি হয়ে যাবে? জিরো। তাহলে cos 90 ডিগ্রির মান কি হবে? জিরো হবে। কি হবে? জিরো হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা ক্লিয়ার? আবারও বুঝাবো, কোনো সমস্যা নাই। তবে একটু আমরা নিজের অবজারভেশন করি। হাতের আঙ্গুল দিয়ে নিজের একটু অবজারভেশন করি। হাতের আঙ্গুল দিয়ে আমরা নিজের একটু অবজারভেশন করি যে আমরা বুঝতে পারছি কিনা। সবাই, সবাই আমরা একটু অবজারভেশন করি আমার কলিজার ভাই কলিজার বোন। বলেন ক্লিয়ার কিনা? আচ্ছা, যারা বুঝতে পারে নাই তাদের ক্ষেত্রে আমি আরেকবার রিপিট করতেছি। এবার ধরেন আপনারা আচমকা ডিগ্রির মান বের করতে বলবে। আচমকা। আচমকা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে বের করবেন দেখেন। হঠাৎ করে আপনারা বলতেছে যে sin 60 ডিগ্রির মান বের করো। আপনি বলতেছেন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। ঘড়ির কাঁটার দিকে কটা আঙ্গুল? তিনটা। তাহলে √3/2। সময় লাগতেছে? √3 ভাগ। হঠাৎ করে আপনার আচমকা বলতেছে sin 60 ডিগ্রি cos 60 ডিগ্রির মান বের করো। তাহলে cos 60 মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল একটা, √1/2 মানে হাফ। √1/2 মানে হাফ। সময় লাগতেছে? হঠাৎ করে আপনার আচমকা জিজ্ঞেস করতেছে যে cos 30 ডিগ্রির মান কত। তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, কসের ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল কয়টা? তিনটা। তাহলে √3/2। √3/2। √3/, এই যে হঠাৎ করে আপনার আচমকা জিজ্ঞেস করতেছে সাইন 45 ডিগ্রির মান কত। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আঙ্গুলের পাশে দুইটা, √2/2। আর √2/2 কে কোলাবরেট করলে কি পাওয়া যায়? 1/√2। 1/√2। সাইনের ক্ষেত্রে 1/√2 45 ডিগ্রির, কসের ক্ষেত্রে 45 ডিগ্রির মান 1/√2। এখান থেকেও প্রশ্ন আসে, একটু পরে প্রশ্ন সলভ হয়ে গেলে বুঝতে পারবেন। আপনাকে বলবে সাইন এবং কসের কোন ডিগ্রির ক্ষেত্রে মান একই হয়? 45 ডিগ্রির। সাইন 45 ডিগ্রির মান যা, কস 45 ডিগ্রির মানও কি তাই। বুঝতে পারছি? তাহলে এখানে জাস্ট আমরা কি করব? রুটের ফাঁকা জায়গায় ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল বসাইলে সাইন, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল সংখ্যা বসাইলে কি কস। এই এতটুকু জিনিস মনে থাকবে না? এতটুকু জিনিস মনে রাখতে পারেন না, অথচ সব ডিগ্রির মান মুখস্থ রাখতে পারেন। হ্যাঁ? কে? কি আজব আমরা, তাই না? আচ্ছা, তাইলে আমরা এই একই স্টাইলে আমরা জাস্ট সাইন আর কস মনে রাখলে, এবার বলেন সাইনের বিপরীতের মান এখন আপনি চোখ বন্ধ করে বের করে ফেলতে পারবেন। দেখেন সাইনের বিপরীত মান কিভাবে বের করবেন, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। ধরেন এটা sin 0 ডিগ্রির মান, সাইনের বিপরীত কি বলেন? একটু আগে পরে আসলেন কসেক। কেউ আবার, অনেকে আবার সাইনের বিপরীত কস বানায় দেয়। সাইনের বিপরীত কস। সাইনের বিপরীত কি? কসেক। কসের বিপরীত কি? সেক। তাইলে সাইনের বিপরীত যদি কসেক হয়, তাহলে কসেক 0 ডিগ্রির মান এবার আপনারা বের করতে বলতেছে। বলেন জিরোর নিচে মনে মনে কোনো কিছু নাই মানে কি আছে? আমরা জানি হরে কোনো কিছু না থাকা মানে কি থাকা? ওয়ান থাকা। এবার বলেন এই কসেক তার বিপরীত হওয়ার কারণে ওয়ানটা কোথায় চলে যাবে? উপরে। আর জিরোটা কোথায় চলে আসবে? নিচে। এবার ওয়ানটা উপরে আর জিরোটা নিচে আসার কারণে এখানে এই মানটাকে কি আপনি জিরো বলবেন? নো, এটাকে আপনাকে বলতে হবে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। কেন আমি বলি, কখনো যদি আপনি হরে জিরো দেখেন, এই হরে জিরো মানে 0 1 কে 0, আবার 0 1 কে 0, এটা আপনি আপনার 14 গোষ্ঠীর নাতি পুতি হুতি সবাই ভাগ করবেন, এই ভাগ শেষ হবে না।
অর্থাৎ কখনো যদি আপনি লবে জিরো দেখেন তাহলে সেটার মান জিরো, কিন্তু হরে জিরো আসলে সেটার মান কিন্তু জিরো হয় না, সেটার মান হয় অসংজ্ঞায়িত, যেটাকে সংজ্ঞায়িত করা সম্ভব না। এই জন্য আমরা দেখবো যে কসেক 0 ডিগ্রির মান ত্রিকোণমিতিক ভাষায় এখানে দেওয়া থাকে অসংজ্ঞায়িত। কি দেওয়া থাকে? অসংজ্ঞায়িত, অথবা ইনফিনিটি, অথবা ইনফিনিটি। কথা বুঝতে পারছি? মনে থাকবে? তাহলে হরে জিরো আসলে এটার মান কি জিরো? এটার মান কি অসংজ্ঞায়িত। এটার মান কি? হ্যাঁ, যদি লবে জিরো থাকে তাহলে সেটা জিরো। লবে জিরো থাকলে কি জিরো? লবে জিরো মানে সে জিরো, কিন্তু হরে জিরো আসলে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। সেটা কি? অসংজ্ঞায়িত। ক্লিয়ার? এবার আসেন, আপনাকে যদি কসেক 30 ডিগ্রির মানের কথা বলে, তাহলে কসেক 30 ডিগ্রি, বলেন কসেক 30 ডিগ্রির ক্ষেত্রে এই টুটা উপরে চলে যাবে, ওয়ানটা নিচে আসবে, তার নিচের ওয়ানের কোনো মূল্য আছে? নাই, তাহলে মান কি হবে? টু। তাহলে কসেক 30 ডিগ্রির মান টু। তার মানে সাইন এবং কস জানলে সাইনের বিপরীতটা দিলেই কসেক, সাইনের বিপরীত করলেই কি কসেক। এবার বলেন, তাহলে এখানে কসেক 45 ডিগ্রির মান কত হবে বলেন? হ্যাঁ, √2/1, কিন্তু নিচের ওয়ানের কোনো মূল্য নেই, তাহলে √2। এরপরে যদি আমরা বলি কসেক 60 ডিগ্রির মান, তাহলে কসেক 60 ডিগ্রির মান কত হবে বলেন? 2/√3। টুটা উপরে চলে গেল, √3টা নিচে চলে আসলো। এবার বলেন এটার মান 1, এটার নিচেও মনে মনে কি আছে? তো 1কে আবার উল্টাইলেও কি হয়? 1ই হয়। এই জন্য মনে রাখবেন যে কসেক 90 ডিগ্রির মান, কসেক 90 ডিগ্রির মানও কি? এখানে আবার একটা প্রশ্ন আসে, যে একই ত্রিকোণমিতিক মানের বিপরীত মান হওয়া সত্ত্বেও তাদের মান একই হয় কত ডিগ্রির ক্ষেত্রে? সাইন 90 ডিগ্রি এবং কসেক 90 ডিগ্রির ক্ষেত্রে। এটাও একটা প্রশ্ন। এইভাবেই প্রশ্ন পেঁচায়, সহজ প্রশ্নগুলোকে পেঁচায় আপনাকে প্রশ্ন করবে। অনেকেরই দেখবেন মাথা ঘুরবে, বই বই ভাবা আসা শুরু করবে পরীক্ষার হলে গিয়ে। যাই হোক, আমরা যদি এবার সেম ভাবে কসের বিপরীত আমরা সবাই জানি, বলেন কসের বিপরীত কি? সেক। তাইলে এখানে বলেন সেক 0 ডিগ্রির মান কত হবে? 1, কারণ ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে। আবার একই স্টাইলে আপনি যদি বলেন সেক 30 ডিগ্রির মান, তাহলে সেক 30 ডিগ্রির মান কত হবে বলেন? 2/√3, 2/√3। আবার আপনাকে যদি বলা হয় সেক 45 ডিগ্রির মান কত হবে, তাহলে বলেন সেক 45 ডিগ্রির মান হবে √2। এরপরে যদি আপনাকে বলা হয় সেক 60 ডিগ্রির মান, তাহলে সেক 60 ডিগ্রির মান হবে 2। আর যদি আপনারে বলা হয় সেক 90 ডিগ্রির মান, এটার মান কত হবে বলেন? হ্যাঁ, কারণ জিরোর নিচে ওয়ান আছে, ওয়ানটাকে উল্টাই দিলে উপরে ওয়ান, জিরোটা নিচে চলে আসবে। আর জিরো যখনই হরে চলে আসবে তখন তার মান হচ্ছে অসংজ্ঞায়িত। তার মান কি? অসংজ্ঞায়িত। তার মান অসংজ্ঞায়িত। ক্লিয়ার? তাহলে এখানে আর কি মুখস্থ করবো আমরা? তাহলে আমরা আজকে যতগুলো জিনিস শিখলাম, প্রতিটা জিনিসের পেছনে আমরা কি পরিমাণ সময় ইনভেস্ট করছিলাম? আলটিমেটলি একটাও কি মনে রাখতে পারছিলাম? কেন পারি নাই? কারণ আমরা মুখস্থ করছি। কি করছি? এই মুখস্থ বিদ্যা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কি হয়ে আসতে হবে? বের হয়ে আসতে হবে। মুখস্থ বিদ্যা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আশা করা যায় যে আমাদের সাইন কস সেক কসেক এই চারটে আর কোনো সমস্যা নাই। এবার দেখেন সাইন কস সেক কসেক এই চারটে যেহেতু হয়ে গেছে, ট্যান কট আপনার এমনি হয়ে গেছে। কেমনে? দেখেন একটা শিখাই, একটা শিখাইলে বাকিগুলো আপনি এমনিই পারবেন। আচ্ছা, নাসরিন সুলতানা আপু, আমি আবারও বলতেছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল বসাইলে কার মান চলে আসবে বলেন? সাইনের মান। কার মান? সাইনের মান। আর সাইনের মান যা তার বিপরীত কার মান? অর্থাৎ কসেকের ক্ষেত্রে সাইনের মানটাকে লবরে হর বানাবেন, হররে লব বানাবেন, অ্যান্সার চলে আসবে। আর কসের ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল সংখ্যা বসাবেন, কসের মান চলে আসবে। আর কসের বিপরীত কার মান? সেকের মান। তাহলে কসের মান যা পাবেন, কসের মানটাকে লবকে হর, হরকে লব বানাইলে কার মান হয়ে যাবে? সেকের মান হয়ে যাবে। এই, আর কোনো কাহিনী করার এখানে প্রয়োজন নাই। ক্লিয়ার? এবার আমরা টেন এর পর্বে চলে যাই। কোথায় চলে যাব বলেন? টেন। এবার আমাকে যদি আচমকা জিজ্ঞেস করা হয় যে টেন 0 ডিগ্রির মান কত, খুব মনোযোগ দেন, কত সহজ জিনিস দেখেন। একটু আগে কি পড়ে আসলাম? টেন থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা। পড়ে আসছে কিনা? তাহলে সূত্র কি একটা মুখস্থ করা লাগছে? লাগে নাই। টেকনিক, মুখের স্ট্রাকচার দিয়ে সব 27টা সূত্র আমরা পড়ছি। তাহলে এই সূত্র ব্যবহার করে এখন আমরা টেনের মান বের করব। বলেন টেন 0 ডিগ্রি মানে উপরে সাইন 0 ডিগ্রি ভাগ কস 0 ডিগ্রি। রাইট না রং?
এবার বলেন মুখে মুখে হয়ে যাচ্ছে, কেমনে হয়ে যাচ্ছে দেখেন। এই সাইন 0 ডিগ্রি, এ পাশে কোন আঙ্গুল আছে? নাই, নাই মানে উপরে জিরো। ভাই উপরে জিরো নিচে যাই আসুক, তাহলে এটার মান কত হয়ে যাবে বলেন? জিরো হয়ে যাবে। তার মানে টেন 0 ডিগ্রির মান কত? জিরো। কয় সেকেন্ড সময় লাগলো? সর্বোচ্চ 2 সেকেন্ড, বেশি লাগুক না, তাও আমি মুখস্থ করব না। আমি কি কথা বুঝতে পারছি? সেম প্যাটার্নে দেখেন, এখন যদি আপনাকে আমি বলি টেন 30 ডিগ্রির মান কত, টেন 30 ডিগ্রির মান কত হবে? আমরা জানি সাইন 30 ভাগ কস 30। এটা আমি লিখতেছি, কিন্তু আপনি তার পরীক্ষার হলে এগুলো লিখবেন না, বোঝানোর খাতিরে আমি লিখতেছি। তাহলে কস 30। তাহলে এবার বলেন 0 ডিগ্রি 30 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল কয়টা? তাহলে সাইনের মান কত? হাফ, কারণ √1/2 মানে হাফ। এবার কস 30 ডিগ্রির মান এপাশে আঙ্গুল কয়টা? তিনটা। তাইলে কত হবে বলেন? √3/2। এটাকে কোলাবরেট করতে কয় সেকেন্ড সময় লাগতেছে? টুটা উপরে চলে যাচ্ছে, √3টা নিচে চলে আসতেছে, তাহলে 1/√3। শেষ। হয়তোবা 2 সেকেন্ড সময় লাগতেছে, লাগুক না, আমি 2 সেকেন্ড সময় ব্যয় করব, কিন্তু মুখস্থ, কারণ মুখস্থ করলে সেটা আমাকে ধরা দিবে না। কথা কি বুঝতে পারছি? ওকে, এবার আসেন, আপনাকে যদি এই ট্যান 30 ডিগ্রির জায়গায় এবার কট 30 ডিগ্রি বলে, বলেন পারবেন কিনা? ওই যাহা ট্যান তার বিপরীত। তাহলে এবার √3টা কোথায় চলে যাবে? উপরে, ওয়ানটা চলে আসবে নিচে, অর্থাৎ ট্যান কট 30 ডিগ্রি মান শুধু √3, শুধু √3। ধরেন আপনাকে এবার ট্যান 60 ডিগ্রির মান বের করতে বলছে, এবার মুখে মুখে বসাবেন, দেখেন ডিগ্রির মান বসানোর দরকার নেই। তাহলে উপরে বসবে সাইন 60 ডিগ্রির মান। তাহলে বলেন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, সাইনের ক্ষেত্রে এবার আঙ্গুল কয়টা? তিনটা। তাহলে উপরে কি হবে? √3/2 ভাগ। এখন কসের ক্ষেত্রে দেখেন বিপরীত দিকে আঙ্গুল কয়টা? একটা, তার মানে হাফ। তাহলে কস 60 ডিগ্রির মান হাফ। এটাকে কোলাবরেট করলে কি হয়? √3/2, ভাগটারে গুণ করে দেন, টুটা উপরে চলে আসলো, 1 2 2 কাটা। তাহলে কি হয় বলেন? কয় সেকেন্ড সময় লাগছে? লাগুক না, 3 4 সেকেন্ড সময় লাগুক, কিন্তু মুখস্থ করব না। আমার কথা কি বোঝা গেছে? পারবো? পারা যাবে না? তাহলে টেন গেল, সাইন গেল, কস গেল, সেক গেল, কসেক গেল, টেন কট গেল, সবই গেল। এখন কি আর ডিগ্রির মান মুখস্থের ভাইবটা আসতেছে মনে? মুখস্থ বিদ্যা থেকে রিমুভ হয়েছে? আমার কথা হচ্ছে মুখস্থ করা যাবে না, কারণ এই মুখস্থ জিনিস সর্বোচ্চ 5 দিন মনে থাকে, ষষ্ঠ দিনে সব শেষ। ষষ্ঠ দিনে সব শেষ, সোনার বাংলাদেশ। ক্লিয়ার? তাহলে পারা যাবে না। তাহলে আমরা যে কোনো ডিগ্রির মান এখন হরহামেশা বের করতে পারবো না? হ্যাঁ, কট 60 ডিগ্রির মান 1/√3 হয়ে যাবে। দেখো এটার মান √3 মানে কি? এটার নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে বলো কট 60 ডিগ্রির মান, তাহলে ওয়ানটা চলে গেল উপরে, √3টা কোথায় চলে আসলো? নিচে। কট 60 ডিগ্রির মান 1/√3। ধরো কট 90 ডিগ্রির মান তোমার বের করতে বলছে, দেখো টেন 90 ডিগ্রির মান বের করতে বলছে, টেন 90 ডিগ্রির মান বের করতে বলছে। দেখো টেন 90 ডিগ্রির মান আসলে কত হয় বলো? টেন 90 ডিগ্রি মানে কি? উপরে হবে সাইন 90 ডিগ্রি, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে পাশে চারটা আঙ্গুল, তাহলে √4/2 কে কি লেখা যায়? 2/2 = 1। তাহলে এখানে উপরে যাবে 1। আর এবার আসো কস 90 ডিগ্রি, এই পাশে কোন আঙ্গুল আছে? নাই মানে কি হবে বলো? 0। তাহলে 1/0 মানে এটার মান কত বলো? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। কি? অসংজ্ঞায়িত। দেখছো? তাহলে টেন 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত না, 0। উল্টাটা হয়ে যাবে, কারণ ওই জিরোটা উল্টাই তো অসংজ্ঞায়িত হয়েছে। এই যেটা উল্টে যাবে, জিরোটা উপরে চলে যাবে, ওয়ানটা নিচে চলে আসবে। আর লবে জিরো মানে জিরো, লবে জিরো মানে কি? হরে যখনই জিরো পাবো এটার মান কিন্তু কখনো জিরো না। হরে জিরো মানে এটার মান হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি মান। হ্যাঁ, যদি আমার কখনো, যেমন দেখো যদি আমি ধরো কট 90 ডিগ্রির মান আমি হচ্ছে প্রপার নিয়মে বের করতে যাচ্ছি, বলো তো কট 90 ডিগ্রি মানে কি? উপরে কস 90 ডিগ্রি, নিচে সাইন 90 ডিগ্রি। কটের ক্ষেত্রে উপরে কস হয়, শিখছি না? কট থিটা সমান সমান কস থিটা ভাগ সাইন থিটা, মনে পড়ে? তাহলে একই স্টাইলে তুমি যদি এবার কস 90 ডিগ্রি উপরে বসাও, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 90 ডিগ্রি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কস, কোনো আঙ্গুল নাই মানে উপরে কি? 0। আর ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সাইন, তাহলে আঙ্গুল আছে চারটা, √4/2 মানে 2/2 ইকুয়াল কি? 1। তাহলে উপরে 0 মানে এটার মান কত বলো? 0। উপরে মান মানে এটার মান
জিরো। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? এই যারা অনলাইনে দেরি করে আসছে বা অফলাইনেও যারা দেরি করে আসছে, এই যে আপু দেরি করে আসছে, বুঝবে শুরু থেকে থাকলে মজা, আর মাঝখানে আসলে সব বোঝা, কি বলে মাথার উপর দিয়ে যায়। এই জন্য ক্লাস করতে হবে একেবারে শুরু টু শেষ পর্যন্ত। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, একজন বলছেন টেন 45 ডিগ্রি বলেন। খুবই সিম্পল, দেখো না ভাইয়া, টেন 45 ডিগ্রির মান তুমি ডিরেক্ট তো পেয়ে যাচ্ছ। সাইন 45 ভাগ কস 45, এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আঙ্গুল কয়টা? দুইটা। √2 ভাগ 2 এর মান কত? 1 ভাগ √2। একটু আগে ক্যালকুলেট করে আসলাম না? এই যে √2, রুটের ভাগের জায়গায় আঙ্গুলের সংখ্যা 2 আর নিচে 2, এটাকে ক্যালকুলেট করলে উপরে √2 নিচে 2টাকে দুইটা √2 বলা যায়। 2 2 কাটা 1 ভাগ √2। তাহলে এই যে দেখো, উপরে 1 ভাগ √2, নিচে 1 ভাগ, কারণ টেন 45 ডিগ্রি মানে সাইন 45 ভাগ কস 45, সাইন 45 এর মানও 1 ভাগ √2, কস 45 এর মানও 1 ভাগ √2। এটাকে তুমি যদি এখন কোলাবরেট করো, সব তো কাটা যাবে, উপরে চলে গেল √2, নিচে 1, কাটা 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 ইকুয়াল কি 1। এবার তোমার প্রশ্ন করতে পারে টেন এবং কটের কত ডিগ্রির মান একই হয়? 45 ডিগ্রির মান, কারণ টেন 45 ডিগ্রির মান 1 হওয়া মানে কট 45 ডিগ্রির মানও কিন্তু 1, কারণ এর নিচে মনে মনে 1, এই হরকে আবার উপরে, এই 1কে আবার নিচে আনলো, এই 1ই হয়। 1 এর ক্ষেত্রে কখনো বিপরীত আসে না। 1 এর ক্ষেত্রে কখনো কি আসে না? বিপরীত আসে না, কারণ 1 এর নিচে মনে মনে একটা 1 থাকে। অনেকে আবার বলে 1 এর বিপরীত জিরো। 1 এর বিপরীত কে? জিরো। ওই বিপরীত না, এখানে বিপরীত বলতে লব রে হর, হরকে লব করতে হয়। কারণ ওই যে আমরা শিখে আসছি যে সাইন থেটা সমান সমান 1 ভাগ, সাইন থেটা সমান সমান 1 ভাগ কসেক থেটা, টেন থেটা সমান সমান 1 ভাগ কট থেটা। এই যে 1 ভাগ কট থেটা, এটাকে কোলাবরেট করলে এই মানগুলো আসে। 1 ভাগ মানে ভাগ আকারে সেটাকে নিতে হয়, আর ভাগ আকারে নেওয়ার ফলে লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। বুঝতে পারছি? স্যার টেন 90 ডিগ্রির মান তো দেখাইলাম, কট 90 তো দেখাইলাম একটু আগে। পারবো? এই পারা যাবে? এবার দেখি আমরা কিছু ব্যতিক্রমী জিনিস এবার দেখবো ত্রিকোণমিতিক জায়গায়। ব্যতিক্রমী জিনিসগুলো হচ্ছে ঠিক এরকম, দেখো ভাইয়া, অনেক সময় আমাকে প্রশ্ন করবে ঠিক এরকম ভাবে, আমাকে বলবে নিচের কোনটি সঠিক। একটু লিখে নেই সবাই, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। এই নিচের কোনটি সঠিক বলে আমাকে প্রশ্ন করবে। প্রশ্নগুলো হবে এরকম, আমাকে বলবে সাইন 2 ডিগ্রি ইকুয়াল সাইন 178 ডিগ্রি। ধরো এটা ক নাম্বারে দেওয়া আছে, খ নাম্বারে দেওয়া থাকবে সাইন 0 ডিগ্রি ইকুয়াল সাইন 179 ডিগ্রি। গ নাম্বারে দেওয়া থাকবে সাইন 3 ডিগ্রি ইকুয়াল সাইন 178 ডিগ্রি। তাহলে আমাদের এই যে এখানে তিনটা অপশনই দিলাম, ধরেন এখানে তিনটা অপশন আছে, যদিও আমরা একটু পরে প্রশ্ন সলভ করবো, এরকম প্রশ্ন পাবো এটা, এবং এটা বারবার আসে। তো এই ধরনের প্রশ্নগুলোকে আমরা কিন্তু সঠিকভাবে রাইট করতে পারি না, কারণ আমরা মেথড বুঝি না। কি বুঝি না? মেথড বুঝি না, মনে রাখবো আজকের পর থেকে। যদি কখনো আমরা দেখি বামে এবং ডানে, দেখেন এখানে কত আছে সাইন 2 ডিগ্রি, এ পাশে কত সাইন 178, আর 2 যোগ করলে কত 100, মিলছে কিনা বলেন? এটা রাইট, কারণ সাইন 2 ডিগ্রির মান যা, সাইন 178 ডিগ্রির মানও তাই। যদি এ পাশে থাকতো সাইন 3 ডিগ্রি, আর ও পাশে থাকতো তাহলে কত সাইন 177 ডিগ্রি, 177, অর্থাৎ 180 ডিগ্রি মিলাবো আমরা সবসময় বাম ডান মিলে। বাম ডান মিলে কি মিলাবো? 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা কিন্তু খুবই ব্যতিক্রমী একটা প্রশ্ন। তাহলে আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় ধরেন সাইন 4 ডিগ্রি, তাহলে এ পাশে অটো কি চলে আসবে বলেন তো? হ্যাঁ, সাইন সাইন 176 ডিগ্রি, কারণ 176 ডিগ্রি আর 4 ডিগ্রি, আপনি ক্যালকুলেটর ইউজ করে দেখবেন সাইন 4 ডিগ্রির মান যা আসছে, সাইন 176 ডিগ্রির মান তাই আসছে। এটা সাইন্টিফিক প্রুফ, সাইন্টিফিক প্রুফ, কারণ আমরা জানি সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল সাইন থেটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল কি সাইন থেটা, অর্থাৎ যতটুকু আমরা অতিরিক্ত নিব এটা আবার সাইন থেটার মধ্যে চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এই জিনিসগুলোকে আমাদের কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে।
0, 30, 45, 60, 90 ডিগ্রি শেখালে তাহলে সেটা, এই মিয়া আপনারা দেরি করে আসেন আর পরে উল্টাপাল্টা বকবক করেন। কত সুন্দর করে 0, 30, 45, 90 বুঝাইলাম, রাগ হইতাম না কেন? রাগ হইলাম কারণ এই জিনিসটা কত যে নিখুঁত ভাবে বুঝাইছি। এই ডিগ্রির মান নিখুঁত ভাবে বুঝাইছি না? আর পরে এসে যদি আপনারা আবার কমেন্ট করেন 0, 30, 45, 90, 60 ডিগ্রি কি হবে, তাহলে হবে বলেন? আপনি দেরি করে আসেন কেন? আপনারা জাস্ট টাইমে ক্লাসে ঢুকবেন। জাস্ট টাইমে ক্লাসে ঢুকলে আর কখনোই ভুল হবে না। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি আবারও বলতেছি যে সাইনের ক্ষেত্রে বামে যত ডিগ্রি দেখবেন, ডানের ওই যে ডিগ্রিটা দেওয়া আছে এই ডিগ্রি আর এই ডিগ্রি মিলে যাতে 180 ডিগ্রি হয়। যদি 180 ডিগ্রি না হয় তাহলে সেটা রং। যেমন দেখেন, এখানে সাইন 0 ডিগ্রি আর এখানে কত সাইন 79 ডিগ্রি। ভাই, 0 ডিগ্রির সাথে 79 ডিগ্রি যোগ করলে কি 180 ডিগ্রি হয়? তাহলে এটা রং। হ্যাঁ, যদি এখানে 0 ডিগ্রি না থেকে 1 ডিগ্রি থাকতো তাহলে এটা কিন্তু রাইট। এটা কি রাইট? কথা বুঝতে পারছি? ক্লিয়ার? এবার আমরা একটু প্রশ্নে চলে যাই, যে দেখি আমরা ত্রিকোণমিতিতে যা শিখছি এগুলো দিয়ে আমরা কিছু প্রশ্ন রাইট করি, তাইলে আমরা আর ঝামেলায় পড়বো না। দেখেন, এই প্রথম প্রশ্নই চলে আসছে। দেখেন তো এটা কোথায় চলে আসছে, দেখছেন? হ্যাঁ, এই যারা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বলেন যে ত্রিকোণমিতি আসে না তাদের জন্য এটা বোনাস। কত সালে আসছে? 16 সালে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড 2024 সালে আসছে। তার মানে কতটা রিপিট হয় বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, এখান থেকে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারছি? এবার তাহলে এই প্রশ্নের উত্তর কি আমি দিব না আপনারা দিবেন? এই বুঝে গেছেন। কারণ আপনারা জানেন যে বামের মান ডানের মান মিলে 180 ডিগ্রি, তাই না? তাহলে বামে আছে 1 ডিগ্রি, তাহলে সাইন 1 ডিগ্রির মান যা সাইন 179 ডিগ্রির মানও তাই। তাহলে উত্তর হবে কি? বাকিগুলো কেন মিলে না দেখেন, এখানে দিচ্ছে 1 ডিগ্রির মান 180 ডিগ্রি থেকে, বলে কি ভাই এটা তো 1 ডিগ্রির মান 180 ডিগ্রি থেকে কম যে দিছে, এই কম বেশির শর্ত এখানে মিলবে না। 1 ডিগ্রির মান 179 ডিগ্রি থেকে কি দিছে, এখানে সমান দিলে রাইট হইতো। তো এখানে আবার বলছে সাইন 1 ডিগ্রি সাইন 181 ডিগ্রি। ভাই 181 ডিগ্রির সাথে 1 ডিগ্রি যোগ করলে সাইন 182 ডিগ্রি হয়ে যায়। তাহলে তো এটা মিলে না, মেলে? তাহলে মিলে কোনটা? মিলে হচ্ছে ক। মিলে ক। ক্লিয়ার? তাহলে বাম ডান মিলে 180 খুঁজবেন, যে কোথায় যোগ মিলে আমার 180 হচ্ছে। এখন এই প্রশ্নটা চেঞ্জ করে আমাকে দিবে কি, যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল হোয়াট? সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাইন কত ডিগ্রি বলেন? 177 ডিগ্রি। এটাও রাইট, কারণ সাইন 30 ডিগ্রির মান যা সাইন 177 ডিগ্রির মানও কি তাই, কারণ সাইন 177 আর 3 যোগ করলে সাইন 180 হয়। সাইন 180 হয়। আমার কথা মনে হয় বুঝতে পারছি? ক্লিয়ার? এবার আসি পরের প্রশ্নটা আমাকে কি বলছে দেখি। দেখেন, পরের প্রশ্ন, এই সাইন 90 ডিগ্রির মান এবার খালি মুখে মুখে বের করবো। দেখেন এই প্রশ্নটা কতগুলো জব পরীক্ষা আছে দেখেন। 12তম বেসরকারি প্রভাষক নিবন্ধন প্রত্যয়ন পরীক্ষা 2025, পিএসসি হোম ইকোনমিক্স 2024। তাহলে এই প্রশ্নের উত্তর কি আমাকে দেওয়ার দরকার আছে না? আপনারা নিজেরাই পাবেন। এই দেখেন, tan 90 ইকুয়াল উপরে সাইন 90, তাহলে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। সাইন 90 মানে উপরে যাবে হচ্ছে 1, উপরে যাবে কি 1। আর কস 90 ডিগ্রি মানে কি, নিচে কোন আঙ্গুল আছে? নাই। নাই মানে কি 0। তাহলে এটার মান কি বলেন তো? অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত কি আছে? হ্যাঁ, অসংজ্ঞায়িত ভাষায় না থাকলে ইনফিনিটি আকারে দেওয়া থাকবে। কি আকারে দেওয়া থাকবে? ইনফিনিটি আকারে দেওয়া থাকবে। কঠিন ছিল? পারতেছি না? পারতেছি। কিভাবে পারতেছি? ওই যে প্রথমের বেসিক দিয়ে পারতেছি। এই জন্য বেসিক আগে জানতে হবে। কি জানতে হবে? বেসিক। বেসিকের উপর ডিপেন্ড করে আপনার প্রশ্ন যতই কঠিন করুক আপনি পারবেন। প্রশ্ন আপনার কাছে কঠিন মনে হবে না ইনশাআল্লাহ। এবার দেখেন পরের প্রশ্নটা আমাকে কি বলছে। পরের প্রশ্নটা আমরা দেখবো, আজকে ত্রিগণিতের প্রশ্নগুলো আমরা সলভ করে শেষ করবো ক্লাস। দেখেন পরের প্রশ্নটা, এই যে এখানে যে প্রশ্নটা করছে এটাকে এখন আমরা পারি না? খুব সহজে দিতে পারি। দেখেন কি বলছে, আমাকে বলতেছে এটা ইকুয়াল কি বলা যায়। খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। দেখেন 1 - sin স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল কে আমরা sin স্কয়ার থিটা বলতে পারি কিনা বলেন? sin স্কয়ার থিটা বলতে পারি না? আবার দেখেন এখানে আছে cot থিটা ইনটু রুট ওভার, যদি এটাকে আমি sin স্কয়ার থিটা বলি, স্কয়ার আর রুট ক্যান্সেল যাবে না? ক্যান্সেল গেলে এই cot থিটাকে আবার কি বলা যায়? এই যে cot থিটা সমান সমান cos থিটা ভাগ sin থিটা, cos থিটা ভাগ sin থিটা। তাহলে উপরে লিখলাম cos থিটা, নিচে লিখলাম sin থিটা, আর ইনটু এখানে আবার sin থিটা, কারণ sin এর স্কয়ার আর রুট ক্যান্সেল গেছে। তাহলে sin থিটা বাদ, থাকে কি cos থিটা। আসেনি cos থিটা? ওয়াও, হোয়াট আ ফিলিংস। ঘ নাম্বার। কঠিন ছিল?
তাহলে একটু আগে শিখে আসলাম 1 - cos² ইকুয়াল আমরা লিখতে পারি sin²θ। আর এখানে রুট থাকার কারণে রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে শুধু sin θ হয়ে গেল। আর আমরা একটু আগে শিখে আসলাম cot θ = cos θ ভাগ sin θ। মনে পড়ে? cot θ = cos θ ভাগ sin θ। এই যে cot θ = cos θ ভাগ sin θ, জাস্ট মান বসাইছি। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? পারা যাবে? তাইলে এই ধরনের প্রশ্নে আশা করা যায় যে আমাদের আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? দেখেন, সাইন থেটা এর ভাই সর্বনিম্ন বললেই কি, আর সর্বোচ্চ বললে +1। সর্বোচ্চ বললে কি বলেন? আর সর্বনিম্ন বললে কি? -1। ক্লিয়ার? সর্বোচ্চ বললে +1, ডিগ্রির ক্ষেত্রে সর্বোচ্চ বললে কি মান? +1, আর সর্বনিম্ন বললে কি? -1। এটার ক্ষেত্রে আর কোনো কিছু বোঝার দরকার নেই। এবার আসেন, tan a = 1, অর্থাৎ tan কত ডিগ্রির মান 1 হয় এটা আমাকে বের করতে বলছে। একটু আগে পড়ে আসলাম না, tan এমন একটা ডিগ্রি আছে যার উপরেও তা নিচেও তাই আসে 45 এর ক্ষেত্রে। কারণ sin 45 ভাগ cos 45, sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45 এর মানও কি 1/√2, কাটাকাটি করলে কি আসে? 1 আসে। তা আপনাকে যখন বলছে যে tan a = 1, তখন আপনি বুঝে গেছেন যে tan 45 ডিগ্রি = 1। কারণ tan 45 মানে sin 45 ভাগ cos 45, আর sin 45 এর মানও 1/√2, আর cos 45 এর মানও 1/√2। 1/√2 ভাগটারে গুণ করলে এই √2টা উপরে, 1টা নিচে, কাটা 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 ইকুয়াল কত? পরে আসলাম না একটু আগে? পরে আসছি দেখে সহজ মনে হচ্ছে, কিন্তু না আসলে কি মনে হইতো? আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে। আকাশে তারা দেখতাম শুধু। কি দেখতাম? তারা দেখতাম। তাহলে এটার উত্তর কি হবে বলেন? ক হবে। কি হবে? ক হবে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখেন, এই প্রশ্নের উত্তর এখন আমরা নিজেরাই দিতে পারবো। কেন দিতে পারবো? এর মান 45 ডিগ্রি দেওয়াই আছে। দেখেন, এটাও কত আসছে, অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু আসছে। ওই যে বললাম নিবন্ধন পরীক্ষায় আসে। তাহলে দেখেন, এখানে আমাকে যখন বললো এ এর মান 45, তাহলে 2 এর মান cos 90 ডিগ্রি। বলেন, cos 90 ডিগ্রি, এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। কসের ক্ষেত্রে বিপরীত দিকের আঙ্গুল। বিপরীত দিকে কোন আঙ্গুল আছে? নাই মানে কি? আন্ডা। কত মজা! কারণ ওই যে এর মান 45 আর এখানে 2a, 2 আর 45 গুণ করলে 90, cos 90। তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল আছে? নাই। কারণ ঘড়ির কাঁটা সাইন বললে ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল 4টা হিসাব করতাম, কিন্তু বিপরীত দিকে কোনো আঙ্গুল নাই। নাই মানে 0, তাইলে 0। হোয়াট আ ফিলিংস! ক্লিয়ার? পারতেছি পারতেছি, পারতেছি। রোজা থেকে ধমক দিলে আবার দেখা যাবে যে অনেকে হার্ট স্ট্রোকও করতে পারে। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, অনেক অনেকে বলতেছে যে এটা আমরা স্কেয়ার ভাবছিলাম। স্কেয়ার ভাবলে হইবে না, যোগের মাথায় খালি ভাবলে হইবে না। ভাবলাম যে আমি এখন শেখ হাসিনা। হ্যাঁ, হবে। মানুষ ধৈর্য পিঠা মেরে হলাইবে, তবে এই শরীরে আসছে ধর বেটিরে। আবার অনেকে স্বপ্নে দেখে যে আমি সকালে উঠেই ডক্টর ইউনূস হয়ে যাব। ঘুমে দেখতেছে ডক্টর ইউনূস দেশের প্রধান দায়িত্বে আছেন, কোটি কোটি টাকা নাড়াচাড়া করতেছেন। কি ফিলিংস! কিসের পড়াশোনা! ঘুম থেকে উঠে দেখতেছে, হায় হায়, এ কি অবস্থা! আমি তো ডক্টর ইউনূস। ভারতের মোদির সাথে দেখা করতে হবে। ভারতের মোদির সাথে দেখা হবে, কিন্তু ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না, দোকানদার মোদির সাথে। কার সাথে? দোকানদার মোদির সাথে। কারণ ঘুম থেকে উঠার পর দেখবে যে আমার যোগ্যতা শুধু মুদির দোকানদারের সাথে কথা বলার। তো যোগ্যতাটাকে এমন একটা জায়গায় নিয়ে যান যে মানুষ আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হবে, মানুষ আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। এই ঈদের মধ্যে অনেকে বাসায় যাবেন না? অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু অসম্মানিত হবেন আপনারা। কারণ আপনার কোনো ডেজিগনেশন নাই, আপনার কোনো পরিচয় নাই। কিন্তু যার পরিচয় আছে সে কিন্তু বুকের সিনাটা উঠায় সুন্দর করে সবার কাছে সালাম পাবে, রেসপেক্ট পাবে। ছোট ভাইরা গিয়ে সালাম দিয়ে বলবে, ভাই একটু পরামর্শ দেওয়া যাবে, আপনি কিভাবে চাকরিটা পেয়েছেন? আর আপনি গ্রামের একটা দইনচা, কি করবেন? অনেকে তো আবার খুব ভোরে যাবে যাতে করে কেউ দেখতে না পারে। রাতটা সুন্দর করে মায়ের সাথে কাটায় বলবে, মা কি রান্না করছো দাও। খাইয়া দেয়া করবে, মা আমি রাতে রাতে পালাই যাই। কয় কেন? কয় বাইরে যামু কি, মানুষ খালি জিগায়, কিরে তো চাকরি হয়েছে, কিরে তো চাকরি হয়েছে, কিরে তো চাকরি হয়েছে। এত কারে আর কতজনের জিজ্ঞেস, কতজনের জবাব দিব?
আপনি একদিনে জবাব দিতে পারতেছেন না। আপনি কি জানেন যে এই সেম জবাব আপনার বাবা মারে প্রতিদিন দেওয়া লাগে? আপনার বাবা বাজারে গেলে দেওয়া লাগে, চা খাইতে গেলে দেওয়া লাগে। মূর্খ সন্তানের বাবারা এসে আপনার বাবারে টিপকারি মারে, টিটকারি করে, এই তোমার মেয়ের কি অবস্থা, ঢাকায় গেছে, যায় দেখো 420 প্রেম প্রীতি করে বেড়াইতেছে, হুদাই ঢাকায় পাঠাই দিছো। আর মাইয়ারে নিয়ে যখন বাপের কাছে এরকম খারাপ কথা বলে, বাপের খারাপ লাগে না? অথচ একটা মেয়ে বা একটা ছেলে চাইলেই সফলতা এনে দিতে পারে। তো ওই ধরনের ক্ষোভ লালন করেন। ডু আর ডাই, হয় চাকরি হবে নইলে নাই। টার্গেট কেন 1 বছর 2 বছর 3 বছর রাখেন? টার্গেট রাখবেন 6 মাস। কয় মাস? যে আল্লাহ 6 মাস আমি পরিশ্রম করব, 6 মাস আমি আমার বাবা মার জন্য বরাদ্দ করব, হয় চাকরি হবে, হয় চাকরি করব, নইলে চাকরি চাকরির পড়াশোনা টোটালি অফ করে দিব। তাইলে দেখবেন চাকরি হবে। আর যদি আপনি টার্গেট রাখেন বড়, যে 1 বছর ধরে পড়াশোনা করব, 2 বছর ধরে পড়াশোনা করবো, তাহলে আপনার জীবনে চাকরি হবে না। আপনার বয়সসীমা 42 ক্রস করে ওই 52 হলেও আপনার চাকরি হবে না। কারণ আপনার টার্গেট তো, বয়স তো আছে, বয়স তো আছে, বয়স তো আছে। আমার বয়স তো বলে 28, এখনো 4 বছর আছে। হোয়াট আ ফিলিংস! এভাবে যখন আস্তে আস্তে বয়সগুলো শেষ হয়ে যায়, তখন আই এম এ ডিস্কো ড্যান্সার ম্যান। আর বাড়তি পেরেশানি, বাইরের পেরেশানি সব যখন মাথায় ঢোকে, আগে 1 ঘন্টায় যা ক্যাপচার করতে পারতাম, এখন 5 ঘন্টায় হতে পারি না। কেন পারি না? কারণ বাড়তি পেরেশানি মাথাটাকে জং ধরায় ফেলছে। আমার একটা চাকরি লাগবে, আমার একটা চাকরি লাগবে, মানসিক রোগী হয়ে গেছি। আর যখন মানসিক রোগীতে পরিণত হয়ে যাব, তখন পড়তে চাইলেও পড়া হবে না, মনোযোগ দিতে চাইলেও মনোযোগ হবে না। তো ওই সময়টা আসার আগে নিজেকে গুছায় ফেলান। ওই সময়টা আসতে দিয়ে না, ওই সময়টা আসতে দিলে নিজেকে অনেক সময় দেখবেন যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরার মতো সিদ্ধান্ত নিতেও আপনার বিন্দু পরিমাণ কার্পণ্যতা লাগবে না। যে মরে যায়, আর কত মানুষের কথা শুনবো, আর শুনতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এক স্টুডেন্ট কিছুদিন আগে মারা গেল না, ছাদ থেকে লাফ দিয়ে। কেন মারা গেছে বলেন? ওই ছেলেটা একটা সময় ভাইব দেখাইতো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তার ভাব চাঙ্গে উঠছে। ভাব দেখায় একাডেমিক টুকটাক পড়াশোনা করলেও জবের পড়াশোনা না করার কারণে, জবে যখন সে বারবার পরীক্ষা দিচ্ছিল, টিকতেছিল না, বয়স সীমাই শেষ হয়ে গেল, যখন সে টিকলো না কোথাও, সে বাধ্য হয়ে ছাদ থেকে লাফ দিয়ে মারা গেল। কারণ সে, এক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, দুই, তার চাকরি হচ্ছে না। মানুষ বলতেছে, তুই কি প্রশ্ন পেয়ে চান্স পাইছিলি? হায় রে মানুষ! ভাই, মানুষ তো বলবেই। কারণ আপনি আপনার যোগ্যতার প্রমাণ দিতে পারতেছেন না, তা মানুষ কি বলবে আপনাকে? এই জন্য যোগ্যতার প্রমাণ দেন, যোগ্যতার প্রমাণ দেন, যোগ্যতার প্রমাণ দিতে হবে। আমি কি কথা বুঝাতে পারছি? যাই হোক, কলিজার ভাই, কলিজার বোন, বাস্তবতা অনেক কঠিন। না, স্যারের বাসা বরিশালে না, স্যারের বাসা রংপুরে। স্যারের আবার বরিশাল্লা মনু বানাই দিয়েন না। আমাকে বরিশাল্লা মনু হচ্ছে নাসির স্যার। আচ্ছা, নীলফামারী। পরে চলে যাই। এই বলেন, এই যে একটা প্রশ্ন করছে, এই প্রশ্নটার উত্তর এখন আপনি নিজেই দিতে পারবেন। দেখেন, আপনাকে বলছে নিচের কোন ত্রিকোণমিতিক মানটির মান অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে হচ্ছে হরে জিরো আসবে। তাইলে আপনি দেখেন, সাইন 90 ডিগ্রি, একবার চিন্তা করেন, 0 ডিগ্রি, 3 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু আঙ্গুল আছে, তার মানে এটা অসংজ্ঞায়িত হবে না। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু আঙ্গুল নাই, তার মানে এটা ডিরেক্ট জিরো। তাইলে এটা যেহেতু জিরো, এই কস 90 ডিগ্রির মান কত বলেন? জিরো। তাহলে জিরোর নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে কসের বিপরীত কি বলেন? সেক 90 ডিগ্রি। তাহলে সেক 90 ডিগ্রির মান 1/0। তাহলে এটাই অসংজ্ঞায়িত। তাহলে কি সেক 90 ডিগ্রি আছে? হোয়াট আ ফিলিংস! সেক 0 ডিগ্রি আছে। এরপরে সেক, আচ্ছা, সমস্যা নাই। এবার আমরা দেখব যে এখানে সেক 0 ডিগ্রি মানে কি বলেন কসের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি এখানে কসেক 0 ডিগ্রির মানটাকে একটু অবজারভেশন করি, তাহলে হয়ে যাবে। কেন? কসেক 0 ডিগ্রি মানে কার বিপরীত বলেন? সাইনের বিপরীত। তাহলে বলেন, সাইন 0 ডিগ্রির মানটা কত? সাইন 0 ডিগ্রি কোন আঙ্গুল আছে? নাই, মানে জিরো। এই জিরোর নিচে মনে মনে কি আছে? এবার ওয়ানটা চলে গেল উপরে, জিরোটা আসলো নিচে, এটারই মান অসংজ্ঞায়িত। তাহলে কসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। মানে মিলাবেন, যেটা মিলবে সেটা দিবেন। এত তাড়াহুড়ার কোনো কিছু নাই। বেশি তাড়াহুড়া এখানে কি আমার 40 সেকেন্ডের বেশি লাগছে? কয় সেকেন্ড লাগছে? সর্বোচ্চ 10-15 সেকেন্ড লাগুক না। কথা কি বুঝতে পারছি? একটু অবজারভেশন করলাম যে কার মান অসংজ্ঞায়িত, টেস্ট করলাম। সাইন আর কস যেহেতু আমার মাথায় আছে, তার মানে বাদ বাকি গুলো লব হর, হরকে লব, এটা আমি করতেই পারবো, এটাকে আমি করতেই পারবো। কথা কি বুঝতে পারছি? তাহলে উত্তর কি হবে বলেন? কসেক 0 ডিগ্রি, কসেক। এগুলো আরেকটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আর কখনো সমস্যা হবে না। বলেন,
এই যখনই সর্বোচ্চ মান বলবে তখন কি +1, সর্বনিম্ন বললে কি -1। এগুলোতে আর সময় না দেই। দেখেন এরপরে কি বলছে, 1 ডিগ্রি সমান রেডিয়ানের সাথে সম্পর্ক কি বলেন? হ্যাঁ, মনে রাখবেন এটা শুধু π/180 ডিগ্রি, রেডিয়ানের সাথে π/180 ডিগ্রি, এটা একটা সম্পর্ক আছে। এই যে এই মানগুলো আমি শেখাই নাই, এটা ত্রিকোণমিতির সাথে রিলেটেড করে আমি পড়াই দিব। ঠিক আছে, ত্রিকোণমিতির সাথে রিলেটেড বলতে কি রকম, এই যে সমকোণী ত্রিভুজ, যদি আমার লম্বের মান দেওয়া থাকে, ভূমির মান দেওয়া থাকে, তাহলে সাইন ব্যবহার করতে হয়। যদি আমার লম্ব দেওয়া থাকে, অতিভুজ দেওয়া থাকে, সরি, ভূমি আর লম্ব দেওয়া থাকলে আমাকে ট্যান ব্যবহার করতে হয়। এগুলো বুঝাবো, টেরা লম্বা ভূত, কবরে ভূত অনেক, তারপরে কি সাগরে লবণ অনেক। এই তিনটা জিনিস বুঝায় তারপরে আমাকে এই ডিগ্রির মানগুলো বের করতে হবে। এটা ত্রিকোণমিতির সাথে পরিমিতির সাথে খুবই রিলেটেড। এই জন্য আজকে শুধু সাধারণ ত্রিকোণমিতিটা শেষ করলাম লং টাইম দিয়ে। আজকে ওয়ান কাইন্ডস অফ বলতে পারেন যে ত্রিকোণমিতির প্রায় ফাউন্ডেশনের মতো পড়াই দিছি। ফাউন্ডেশন বেসে যেমনি স্লো পড়াই, ঠিক ওভাবে ফাউন্ডেশন তো আরো স্লো পড়াইতাম। কারণ ফাউন্ডেশন বেসে এক একটা ক্লাসকে আমরা 3 ভাগে বিভক্ত করি। এই যে এক ত্রিভুজের ক্লাস, কয় ক্লাসে শেষ করছেন আপনারা? 1 ক্লাস। আচ্ছা, এই ত্রিভুজের ক্লাস ফাউন্ডেশনের বেসে স্টুডেন্ট পায় 3 ক্লাসে। কারণ কতটা ডেপ তথ্য পায়। তথ্য দেওয়ার তো অভাব নেই, তথ্যের অভাব নেই। আমরা ভাবি যে আপনার মাথা হয়তো বা অনেকটা সচেতন, এই জন্য আমরা ওইভাবে কি করি, আপনাকে মাথাটাকে ওইভাবে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করি। কিন্তু ফাউন্ডেশনে গিয়ে দেখলাম যে আসলে স্টুডেন্টের মাথায় কিছুই নেই, এরা শুধু তথ্যই চায়। কারণ আপনারা অনেক আগে প্র্যাকটিস করছেন, এরপরে ধুম করে আবার জব সেক্টরে চলে আসছেন। তার মানে আগের সব কি হয়ে গেছে, হাওয়া হাওয়া ও হাওয়া ডট 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 ডট। রমজান মাসে গান না বলেই ভালো, রোজা মাকরু হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আজকে আর আমরা আগাচ্ছি না। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা ঠিক এই জায়গা থেকে শুরু করব। হ্যাঁ, এই জায়গা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, এই 9 নাম্বার কি বলছে যে 9 নাম্বার পারেন না? 9 নাম্বার তো একটু আগেই বুঝাইলাম। ও রেডিয়ান, ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক এটাই, এটা জাস্ট মনে রাখবেন। কত π/180 ডিগ্রি, π/180 ডিগ্রি, এটা মনে রাখবেন জাস্ট। তাহলে আজকের মতো আমাদের ক্লাস সমাপ্ত। এখন বলেন কোনো কিছু কি মুখস্থ করা লাগছে? আর যারা পরে আসছি বুঝি নাই, তারা হাম্বল রিকোয়েস্ট, আমরা একবার ক্লাসটা রেকর্ড রিপিট করে নিব, তাইলে আর জীবনেও কোনোদিন ভুল হবে না। যেখানে দেখবো যে না আমার একটু সমস্যা হচ্ছে, ওখানে আবার টাইনা দেখবো যে স্যার কি বলছে, স্কিপ করে টাইনে টাইনে দেখবো। তাহলে দেখবো যে আর কোথাও সমস্যা হবে না। আমার কথাগুলো খুব স্লোলি দেখলেই আপনারা আবার বুঝে যাবেন, টেনশন নাই। আর যদি এখানকার কোনো স্টুডেন্ট ফাউন্ডেশনে আসতে চান, যারা আজকে এখানে আছেন, যদি কারো বেসিক দুর্বল থাকে, আমি 2-4টা স্টুডেন্ট দেখলাম বেসিক খুবই দুর্বল, তাদেরকে আমি বলবো আপনারা ফাউন্ডেশনে চলে আসেন। ফাউন্ডেশনে আপনারা যদি আসেন, আপনাদের জন্য মাত্র 500 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা ফাউন্ডেশনে অনলাইনে যুক্ত হয়ে যাবেন। অফলাইন না কিন্তু, অনলাইন। অনলাইনের স্টুডেন্টরা মাত্র 500 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা ফাউন্ডেশনে যুক্ত হয়ে যান, যাদের বেসিক দুর্বল। কারণ বেসিক দুর্বল থাকলে আপনারা এখানে থাকিয়েন না। এই ব্যাচটা বেসিক্যালি যাদের বেসিক মোটামুটি ভালো তাদের জন্য। কারণ ফাউন্ডেশনে আপনি ক্লাস পাবেন 160টা, আর এখানে ক্লাস পাবেন আপনি 90টা। তাহলে 90টা ক্লাস, বাংলাদেশের ইতিহাসে সকল জব জব প্রস্তুতির কোচিং এ 90টার বেশি কখনোই প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডে কখনোই ক্লাস হয়। সর্বোচ্চ ক্লাস দেয় 60টা, সেই জায়গায় আমরা 30টা বেশি দিয়ে কয়টা দিছি, 90টা। আর ফাউন্ডেশনে আবার কয়টা দিছি বলেন, 160টা। কেন দিছি? কারণ যাদের বেসিক খুবই দুর্বল তাকে স্ট্রং করার জন্য। তো এখানে যদি বেসিক দুর্বল হলে কোনো স্টুডেন্ট থাকি আমরা, তাইলে আমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ফাউন্ডেশনে চলে যাব। 01901519501 অথবা 020203 অথবা 0405, এই নাম্বারগুলোতে চলে আসবো। তাইলে আমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, বিসিএস এ গেলেও, বিসিএস ফাউন্ডেশনে গেলে টাকা দিতে হবে রে ভাই। বিসিএস অনেক বড় কোর্স, আর ওখানে বই নিতে হবে আলাদা করে। আর যারা বই নিতে চাচ্ছেন, ফাউন্ডেশনে যাইতে চাচ্ছেন, তারা আমাদের 4000 কোর্সের জাস্ট বইয়ের দামটা দিবেন, 2000 টাকায় ভর্তি হতে পারবেন। যদি আপনি পেইড ব্যাচের কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, যান 2000 টাকায় বই সহ ফাউন্ডেশনে চলে যেতে পারবেন, বিসিএস এর ফাউন্ডেশনে। যারা অনলাইনে আছি, স্যার আমি আসতে চাই ফাউন্ডেশনে, আসতে চাইলে কল দিও, এই নাম্বারে কল দাও, 01901519501 0203040506। কারণ আমি দেখলাম যে অনেক স্টুডেন্টের বেসিক অনেক দুর্বল। আপনারা যে পরিমাণ দুর্বল, তাতে করে আপনাদের এই যে
এইভাবে ধৈর্য ধৈর্য পড়াইতে হইবে, যেটা ফাউন্ডেশনে পড়ানো হয়। বুঝতে পারছি? আর যাদের মোটামুটি বেসিক আলহামদুলিল্লাহ ভালো আছে তাদের ক্ষেত্রে, তারপরেও তো আজকের ক্লাসটা ওয়ান কাইন্ডস অফ ফাউন্ডেশনের স্টাইলেই পড়াইছি, নইলে তো এক ক্লাসে ত্রিকোণমিতি পরিমিতি শেষ করে দিই। করছেন না আপনারা ক্লাস অনেকে? এক ক্লাসে ত্রিকোণমিতিও শেষ, পরিমিতিও শেষ। ওই জায়গায় এক ক্লাসে শুধু ত্রিকোণমিতির অংশটা শেষ করলাম, পরিমিতি হাতও দেই নেই, পরিমিতিকে টাচও করি নেই। হ্যাঁ, 10 থেকে 20 গ্রেড ফাউন্ডেশনে ভর্তি হলে বইয়ের জন্য আলাদা টাকা দিতে হবে, শুধু কোর্সে যাওয়ার জন্য 500 টাকার বই নিতে গেলে আপনাকে বইয়ের জন্য আলাদা করে 500 টাকা দিতে হবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আর যারা পরীক্ষা দিব অবশ্যই পরীক্ষা দিব। পরীক্ষা আছে না? পরীক্ষা নাও। এই পরীক্ষা আছে না আপনাদের? পরীক্ষা দিয়ে যান, পরীক্ষাকে মিস করবেন না। ফাঁকিবাজি বন্ধ করেন অ্যাটলিস্ট, এই রমজান মাসে আর ফাঁকিবাজি করেন না।